গল্পের নাম ভালোবাসার প্রণয়ের দ্বার। কলমে মাইশা মেরাজদিশা। গল্পের পঞ্চম পর্ব। মুশতারি উত্তর দিল না। এই দায়ান সত্যি মারাত্মক খেলোয়াড়। এত কিছু কিভাবে ধরে ফেলল সহজভাবে? সত্যি ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল। মুশতারি চলে যায়। দায়ান ভাবতে থাকে এইভাবে তার চাল ফ্লপ করল। সে তো তারিকে এতটা শক্ত ভাবেনি। আর যাই হোক, নিজের বোনের ক্ষতির কথা শুনেও কোনো রিয়েক্ট করবে না এতটা দূর ভাবেনি সে। কিন্তু বিয়ে যখন করেছে তখন এই তানিশা নামক গুটিটাকে অন্যভাবে সাজাতে হবে। এমনভাবে সাজাতে হবে যেন তারই আর ভাবার সুযোগও না পায়। কি হয়েছে তোমার? আসার পর থেকে দেখছি মুখ ঝুলিয়ে বেড়াচ্ছ। কেউ কিছু বলেছে নাকি? মুশতারি ঠাস করে হাতে থাকা জগটা টেবিলের উপর রাখল। চমকালো আরাজ। আশ্চর্য! ও কি করেছে? মেয়েটা ওর উপর রেগে আছে কেন? মুশতারি আরাজের সামনে গিয়ে দাঁড়াল। বলল, আপনি কি ভুলে গেছেন আপনি যেই কাজ করেন আমিও সেই একই কাজ করি? তাহলে আমাকে না নিয়ে না বলে একা একা ধুমধাম কাজে চলে যান কেন? আমাকে বলতে মন চায় না? আরাজ হা হয়ে তারির রণমূর্তি দেখছে। এইরকম হুটহাট ছোট খাটো কারণে রেগে যাওয়ার মেয়ে তো নয়। দেখে মনে হচ্ছে একদম পাক্কা একটা গিন্নি তার স্বামীকে শাসন করছে, অভিমান করে। কোমরে শাড়ি গুজে রাগী রাগী চেহারা নিয়ে। তবে তারির রাগের কারণ যে অন্য কিছু সেটা বুঝতে পারছে আরাজ। আরে স্যার ডেকেছিল। আমাদের টিমের সাথে নাকি প্রধানমন্ত্রী বসতে চান, কথা বলতে চান। তো সেই ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছিলেন। কিন্তু এই কারণে এত রেগে যাওয়ার কি দরকার? আমাকে ডিটেইলসে বলো তো কি হয়েছে। এইসব বিষয়ে রেগে যাওয়ার মেয়ে তো তুমি নাও। মুশতারি রাগ থামিয়ে আরাজের পাশে গিয়ে বসল। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করল। আরাজের দিকে তাকিয়ে বলল, আজকে দায়ানের ঘরে গিয়েছিলাম। মা বলেছিল ও খাবে কি না ডাকতে। যাওয়ার পর আমাকে দরজা লাগিয়ে দিয়ে বলে কি আমার বিরুদ্ধে ইনভেস্টিগেট বন্ধ করো নইলে তানিশাকে সুখে থাকতে দিব না। আশ্চর্য! ওর বউয়ের মা বাবা ওর হাতে তুলে দিয়েছে। আমি এইখানে ওর কি হবে না হবে সেই বিষয়ে কেন দেখব? আমাকে থ্রেট দিলেই বুঝি আমি ভয় পেয়ে যাব। গা ঘিন ঘিন করে আমার ওর এইরকম আচরণে। আপনি বাসায় থাকলে ও এমনটা করতে পারত না। আপনি না বলেছিলেন আমাকে আপনার সাথে সবসময় থাকতে? তাহলে আপনি আমাকে একা ফেলে গেলেন কেন যখন জানেন যে উনি বাসায় আছেন? আরাজ সত্যি ভীষণ অবাক হল। মেয়েটা তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে যে। তাকে একটু বেশি ভরসা করে ফেলছে। হ্যাঁ, এইটা একদিক দিয়ে ভালো, কিন্তু এইরকম হলে তো তারই নিজেকে নিজে রক্ষা করতেই ভুলে যাবে। আরাজ হাসল। বলল, তারই তুমি আমার উপর হয়তো একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছ। মুশতারি আবার রাগ করে দাঁড়িয়ে গেল। বলল, তো নির্ভরশীল হব না? আপনি আমার স্বামী না? আমাকে বাঁচাবেন বলেই তো বিয়ে করেছেন নাকি? ভুলে যাচ্ছেন এত সহজে? আরাজ বুঝতে পারছে না তারির এইরকম আচরণের কারণ কি। হুটহাট রেগে যাচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করছে না। অপরিপক্কদের মতন আচরণ করছে। কি হলো হঠাৎ তারির? আরাজ কিছু বলার আগেই নিচে থেকে তানিয়ার গলা পাওয়া গেল। ও চিৎকার করে বলছে, কি রে তারি, সাহারের মেয়ে হয়েছে কিছুক্ষণ আগে। দেখতে যাবি না তুই? আমরা তো যাচ্ছি। তোকেও তো যেতে বলেছে তোর বড় আব্বু। তাড়াতাড়ি নেমে আয়। আরাজ তাকালো মুশতারির দিকে। সাহারের বউয়ের মেয়ে হয়েছে? তবে কি এই কথা শুনেই ওর রাগটা এত বেশি বেড়ে গিয়েছে? এই কারণেই ও এত ডিস্টার্বড? তারই উত্তর করল না। নিচের দিকে তাকিয়ে রইল তানিয়ার কথা শুনে। আরাজ বলল, যাও রেডি হয়ে নাও, আমরা বাচ্চাটাকে দেখতে যাব।
তারি বেলকনির দিকে গিয়ে বলল, যাব না আমি। পারবো না এইসব দেখতে। সহ্য হবে না আমার। আরাজ তারির কাছে গিয়ে বেলকনির গ্রিল ধরে পাশে দাঁড়াল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজকে না হয় পালাতে পারবে, কিন্তু ভবিষ্যতে? ভবিষ্যতে তো তোমাকে ফেস করতেই হবে। তারি উত্তর দিল না। আরাজ আবার বলল, পরিস্থিতি থেকে পালিয়ে গেলেই সব কিছুর সমাধান হয় না তারি। মানছি তুমি সাহারকে ভালোবাসো, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে। তার প্রমাণ স্বরূপ আজ সে বাবা হয়েছে। এরপর ও কি তোমার মনে ওকে নিয়ে কোনো ভাবনা পুষে রাখা ঠিক? তারি জোরে জোরে শ্বাস নিতে লাগল। বুঝাই যাচ্ছে কান্না আটকানোর চেষ্টা করছে। নিজের মধ্যে কতটা কষ্ট জমা রাখলে এরকম চাপা কষ্ট হয় সেটা তারিকে দেখলেই বোঝা যায়। শক্ত মনের হলেই যে নিজের শখের পুরুষকে অন্য নারীর সাথে দেখতে পারবে এমনটা সব ক্ষেত্রে হয় না। তার উপর ভালোবাসাটা যদি এতটা পবিত্র হয়, এতদিনের জমানো ভালোবাসা হয়। তারি পারল না। আজকে আর পারল না নিজেকে আটকাতে। আরাজ ওর মাথায় হাত রাখতেই ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তারি। আরাজ কিছু বলল না, চুপচাপ ওর কান্না শুনতে লাগল। তারি বলছে, সব অপূর্ণতা আমার জীবনেই কেন আসতে হয়? ছোট থেকে মা বাবাকে পাইনি, দাদা দাদির ভালোবাসাও পাইনি। আর এখন যাকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসতে চেয়েছিলাম সেও অন্য কারো। সুখে আছে সে, বড্ড সুখে। আমাকে তার প্রয়োজন নেই। নিজের সংসারটাকে উন্নত করছে সে, আর আমি এইগুলো নিষ্পলক ভাবে দেখছি। আল্লাহ এতটা দীর্ঘ নিঃশ্বাস আমার মনে না জমালেও পারত। আরাজ উত্তর দিল না, কেবল মাথায় হাত বুলিয়ে দিতে লাগল তারির আর চুপচাপ ওর আফসোসগুলো শুনতে লাগল। অন্য সময় হলে তারির অন্য কারো প্রতি এতটা ভালোবাসা দেখে রাগ করত আরাজ, ভীষণ রাগ করত। কিন্তু এখন আফসোস হচ্ছে, ইস মেয়েটার জীবনে আরও একটু আগে আসলে বোধহয় ভালো হতো। তানিয়া সেই সময় ওদেরকে না বলেই ওদের ঘরে ঢুকে গিয়ে মুশতারিকে ডাকতে থাকে। মুশতারি তানিয়ার গলা পেয়ে আরাজের থেকে সরে আসে। কিন্তু তানিয়া তার আগেই ওদের দুজনকে ওইভাবে একসাথে দেখে নেই। বিদ্রূপ করে বলে, বাহ বাহ, বড়লোক জামাই পেলে বুঝি লাজ শরমও ভুলে যেতে হয়। নাহ মানে রোমাঞ্চ করছিলে তোমরা বুঝলাম, কিন্তু তার আগেই দরজাটা লাগিয়ে দিবে না? আরও একবার, আরও একবার তানিয়া সেই বড়লোক বাড়ির খোঁচাই দিল তারিকে। মুশতারি অন্য পাশে তাকিয়ে চোখ মুছলেও ওর কথার মানে স্পষ্ট বুঝতে পেরেছে। তানিয়াকে কিছু বলতে যাবে তার আগেই আরাজ বলল, আসলে কি বলুন তো তানিয়া আপু, আমাদের বাড়ির কেউ না অসভ্যের মতন দরজা নক না করেই ঢুকে না। তারি যেই দিন আসে সেই দিন থেকে ওকেও দেখেছি দরজা নক না করে ঢুকে না। ভেবেছিলাম ওর বাড়ির লোকেরাও বুঝি এমন হবে, কিন্তু যদি জানতাম ওর বাড়ির লোক বড়লোকদের এইটুকু ম্যানার্স জানে না, তাহলে বড় বড় করে দরজার বাইরে লিখে রাখতাম ঘরে ঢুকলে দরজা নক করে ঢুকবেন, নতুবা আপনাকে অসভ্যের উপাধি দেওয়া হইবে। তানিয়া অপমান বোধ করল। আরাজ ইনডিরেক্টলি যে ওকে অসভ্য বলছে সেটা বুঝতে পারল, কিন্তু আপাতত কোনো তর্ক করবে না সে। হাজার হোক আরাজ বড়লোকের ছেলে, ওকে হাত করে যদি কিছু পাওয়া যায় সেই আশায়। ওহ আচ্ছা সরি, আমি ভাবলাম আমার বোনের ঘর মানে তো আমার ও ঘর, তাই আর কি। শুনেছ নিশ্চয়ই, শালি আধি ঘাড়ওয়ালি। আচ্ছা বাদ দাও, আর তুমি আমাকে আপু কেন ডাকছ? তানিয়া বলে ডাকতে পারো, সমস্যা নেই। মুশতারি ভালোভাবেই বুঝতে পারছে তানিয়া আরেকটা শিকার খুঁজতে চাইছে, এই জন্য ওর মতন এমন অবাধ্য একটা মেয়ে এত ভদ্র ব্যবহার করছে। এখন শুধু দেখার পালা আরাজ কি বলে। আপনার বোধহয় ভুল হচ্ছে আপু, আধি ঘাড়ওয়ালির কথাটা আমার ক্ষেত্রে সাজে না। আমার জন্য আমার পুরো ঘর হলো আমার স্ত্রী।
অর্থাৎ তারি। আপনার বোনের আর আমার ঘর এইটা। সেই জন্য এইটাকে নিজের ঘর ভাববেন না প্লিজ। আর বাকি রইল আপনাকে আপু বলার কথা। সম্পর্ককে আমি একটু বেশি ইম্পর্ট্যান্ট ভাবি। তাই আপুটা ঠিক আছে। আপনি বুঝি আমাদের ডাকতে এসেছিলেন। আপনি যান। আমরা 5 মিনিটের মধ্যেই আসছি। তানিয়ার অপমান বোধ হল ভীষণ। নিজের রাগটাকে হজম করে কোনোমতে প্রস্থান করল। তানিয়া যেতেই ফিক করে হাসল মুশতারি। আরাজ জিজ্ঞাসা করল, হাসছ যে? মুশতারি হাসতে হাসতে বলল, আজ পর্যন্ত তানিয়া আপুকে আপনার মতন জব্দ হয়তো কেউ করতে পারেনি। সবাই তো ওর রূপ দেখেই গলে পানি হয়ে যায়। এই প্রথম কাউকে দেখলাম যোগ্য জবাব দিতে। আরাজ মুশতারির হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার অন্য দিকে তাকানোর দরকার কি? আমার বউয়ের রূপেই তো আমি গলে গেছি। মুশতারি আরাজের দিকে প্রশান্তির দৃষ্টিতে তাকাল। আরাজের চোখে চোখ রাখল। না, এই দৃষ্টিতে মিথ্যা নেই, অপবিত্রতা নেই, গভীর মায়া আছে, সাথে আছে ভালোবাসা। আরাজ তারিকে সত্যি এত ভালোবাসে। আরাজ তারির দিকে ঝুঁকে কানে কানে বলল, চোখে চোখ রেখো না এইভাবে তারি। তাহলে যে তুমি আমার চোখে গেঁথে যাবে। তোমাকে ছাড়া আর কাউকে দেখায় সম্ভব হবে না। তারি লাজুক হাসল। আরাজের হাত ছাড়িয়ে রেডি হয়ে নিল সাহারের বাবুকে দেখতে। বাস্তবতাটা অনেকটাই পরিষ্কার হয়েছে আজকে তারির কাছে। তাকে লড়তে হবে, মানতে হবে সত্যিটা। হে, ভিতরে চলো। মুশতারির হাত ধরে আছে আরাজ। অলরেডি বাসার সবাই রুমে ঢুকে গেছে। মুশতারি দাঁড়িয়ে ছিল। আসলে শখের পুরুষের এই সুখটা তার কতটা সহ্য হবে বুঝতে পারছে না সে। আরাজ মুচকি হেসে ওর হাত ধরল। ছেলে হয়েছে সাহারের। সাহার দাঁড়িয়ে আছে কুহুর পাশে। কুহুর কাছে শুয়ে ছিল বাচ্চাটি। যাওয়ার পরই তানিশা কোলে তুলে নিল সবার প্রথমে। তারপর একে একে সবাই। আরাজের কাছে আসতে আরাজ মুচকি হেসে কোলে তুলে নিল বাচ্চাটাকে। বাচ্চাটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তার দিকে। ফর্সা ধপ ধপ হয়েছে বাচ্চাটা, একদম কুহুর মতন। অবশ্য সাহারের মতন চোখটা হয়েছে বেশ বড় বড়। নজর কাড়া সৌন্দর্য পেয়েছে বাচ্চাটি। আরাজ দেখেই বলল, মাশা আল্লাহ, কি মিষ্টি হয়েছে ছেলেটা। একদম কুহু ভাবির মতন। সাহার ভাইয়ের মতন চোখ দুটো হয়েছে। তারি দেখো। তারি পাশেই ছিল। সাহার তারির নাম শুনে তাকালো ওর দিকে। মেয়েটা কেমন রিয়েক্ট করবে, মানতে পারবে সবটা? অবশ্য সেটা ভাবা ভুল হবে। ও তো আরাজকে ভালোবেসে বিয়ে করেছে। নিশ্চয়ই মুভ অন করেছে। নইলে তো আর সবাইকে না জানিয়ে বিয়ে করে নিত না। তারি কোলে নিতে চায়নি। কিন্তু হুট করে সাহারের দিকে চোখ যাওয়ায় ওকে তাকিয়ে থাকতে দেখে বাবুটাকে কোলে নিল। মুচকি হেসে বলল, মাশা আল্লাহ। ওর নাম রাখার পালা এবার। কুহু আধ শোয়া হয়েছিল। উঠে বসে বলল, তুমি একটা নাম রাখো না তারি। আমার বিশ্বাস তোমার রাখা নামটা সুন্দর হবে। সাহার চমকালো কুহুর কথায়। মুশতারি নাম রাখবে। ওর সাথে মিলিয়ে যদি কোনো নাম রাখে, কি হবে তখন? কুহু কি ভুল বুঝবে তাকে? প্রতিদিন তারি আসলেই এই ভয়টা পায় খুব। তারি আবেগের বশে বা রাগ করে যদি এইরকম কিছু বলে দেয়। যদিও ওর বিয়ের পর অনেকটাই চিন্তা কমেছে সাহারের। কিন্তু এখন, সেই সময় তারি বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, সায়ন দ্বীপ। আমরা ছোট করে সায়ন বা দ্বীপ বলে ডাকব। কি বলো সবাই? সাহার হাফ ছাড়ল। নাহ, মিল নেই। কুহু মুচকি হেসে বলল, হ্যাঁ, সায়ন নামটা সাহারের সাথে মিলবে ভালো। তবে আমার নামটা বাদ গেল দেখে কষ্ট পেলাম।
সাহার কুহুর হাত ধরে বলল, তোমার মন খারাপ করার দরকার নেই। আমরা না হয় আরেকটা নাম অ্যাড করে নিব। কুহু বলল, একদম না। আমার ভীষণ ভালো লেগেছে নামটা। আমরা ওকে দীপ বলে ডাকব। আমার সাথে মিল নেই তো কি হয়েছে? বাপকা বেটা হবেও। ওর নাম আজকে থেকে সায়ন দ্বীপ আর ডাকনাম দ্বীপ। কি বলো তোমরা? সাহারের মা অর্থাৎ তারির বড় আম্মু বলল, আমরা বাসায় যাই। মাকে জিজ্ঞাসা করি না হয়। মায়ের যদি অপছন্দ হয় তাহলে আমরা অন্য নাম রাখব। হাজার হোক আমরা দাদি হয় আর মা বড় আম্মু হয়। তো আমাদের তো অধিকার আছে। কুহু মুচকি হেসে বলল, মা তারি তো ফুপি হয়। আর আমার আর সাহারের নাম টা ভীষণ পছন্দ হয়েছে। এইটাই থাক না মা, তাই না সাহার? সাহার বলল, ওই আর কি। তারপর তারির দিকে তাকালো। এই তো। এই কারণেই তারি কিছু বলে না ওদের পরিবারে। তারি কিছু বললেই ওরা উল্টো রিয়েক্ট করে। বাচ্চাটাকে তানিশার কোলে দিল মুশতারি। আরাজকে বলল, বাবুটাকে দেখতে আসতে চেয়েছিলাম। এখন মনে হয় আমাদের যাওয়া উচিত। বাসায় মা বাবা একা আছে। তানিশাও তো এইখানে। তুই যাবি তানিশা? নাকি থাকবি কিছুক্ষণ? কুহু বলল, সে কি, আরেকটু থাকো। মুশতারি মুচকি হেসে বলল, না ভাবি, আমি এই পরিবারের জন্য হয়তো অশান্তি। আমি থাকলেই কথা কাটাকাটি হয়, তাই বললাম। বাচ্চার জন্য এত শব্দ হয়তো ওর বিরক্তির কারণ হতে পারে। কান্না করবেও। তোমরা থাকো, আমি আসছি। চলুন। তানিশা বাবুকে তানিয়ার কাছে দিয়ে বলল, আমিও যাব তারি আপু। মা আসছি। আপু আসছি। ভাবি বাবুকে সামলে রেখো। আমি উনাকে বলে আরেকবার আসব। তানিশা তারির সাথে বেরিয়ে গেল। আরাজ ও সবাইকে সালাম দিয়ে বেরিয়ে গেল। গাড়িতে কেউ কারো সাথে কোনো কথা বলল না। মুশতারি ঘরে ঢুকে ওর শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। আরাজ তারি ঘরে আসতেই মুচকি হেসে বলল, কি সুন্দর নাম রেখেছ তুমি। ভীষণ ভালো লেগেছে আমার। তারি উত্তর দিল না। নিজের মতন কানের দুলগুলো খুলতে লাগল। আরাজ মুশতারির পাশে গিয়ে দাঁড়াল। মুশতারির গলার মালাটা খুলে দিতে দিতে বলল, আমাদের বাবু হলেও তুমি নাম রেখো। ওকে। তারি চোখ বড় বড় করে তাকালো আরাজের দিকে। দাঁড়িয়ে গিয়ে বলল, কি বলছেন কি এইসব? পাগল হয়ে গিয়েছেন নাকি? আরাজ বলল, অস্বাভাবিক কিছু তো বলিনি। আমাদের তো এক সময় বাচ্চা হবে তাই না? মুশতারি বলল, আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের বিয়েটা শুধুই একটা মিশন কমপ্লিট করার জন্য হয়েছে? আরাজ মুশতারির দুই হাত একসাথে জড়িয়ে ধরে বলল, এইসব ভুলে যাও না তারি। আমি তোমাকে ভালোবাসি। আজকে থেকে নয়। তোমার সাথে কাজ করতে করতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি বিয়েটা মিশনের জন্য করিনি, ভালোবেসে করেছি। শুধু সুযোগটাকে কাজে লাগিয়েছি। এইটুকুই। আমার সাথে স্বাভাবিকভাবে সম্পর্কটা তৈরি করো না তারি। আমি তো তোমাকে ভালোবাসি বলো। তারি হাত ছাড়িয়ে নিল। অবাক হয়নি সে। আরাজের দৃষ্টি ভঙ্গি তাকে অনেক আগেই এই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়েছিল তার। ভেবেছিল তার মনের ভুল। কিন্তু সেই সংশয়টা আজকে কাটিয়ে দিল আরাজ নিজেই। মুশতারির হাত ছুটিয়ে নেওয়া দেখে কষ্ট পেল আরাজ। প্রকাশ করল না। তাকে তারিকে বুঝাতে হবে। বিয়েটা বিয়েই হয়। একসাথে জীবন কাটানো ব্যতীত বিয়ের আর কোনো উদ্দেশ্য নেই। তারি তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি শুধু তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এটুকুই। তারি বলল, আপনি আবেগে পড়ে আছেন না তো?
আমার মতন অসুন্দর কাউকে আপনার মতন সুদর্শন পুরুষ কিভাবে ভালোবাসতে পারে? আপনি নিশ্চিত আপনার দিক দিয়ে? আরাজ মুশতারির মুখে হাত রেখে বলল, একজন মানুষের কাছে তার ভালোবাসার মানুষ সব থেকে সুদর্শন। যেমন আমি তোমার কাছে সুদর্শন। তারি বলল, আপনার চোখ দিয়ে আমি সুদর্শন। আর আপনি পুরো পৃথিবীর কাছে সুদর্শন। পার্থক্য আছে। আরাজ বলল, তারি তুমি বেকার কথাটা পেঁচাচ্ছ। আমি তোমাকে একটা সোজা কথা বললাম। আমি তোমাকে ভালোবাসি। আমি সংসার করতে চাই তোমার সাথে। আমিও চাই আমাদের পরিবারের একটা সুন্দর বাবু আসুক আমার আর তোমার। আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি। তারি উত্তর না দিয়ে ওয়াশরুমে যেতে নিলে আরাজ ওর হাত ধরে আটকিয়ে বলে, কথাটা শেষ করে যাও তারি। তোমার উত্তর চাই আমি। প্রতিদিন তোমাকে হারিয়ে ফেলার ভয় নিয়ে আমি থাকতে পারবো না। পারবে না আমার সাথে সংসার করতে। তারি বলল, আমার কাছে আপাতত একটাই মূল টার্গেট। মেঝো চাচা আর দায়ানকে ধরিয়ে দেওয়া। যেই দিন ধরিয়ে দিব সেই দিন জানাবো। হবে। ততদিন আমি হারাবো না। কথা দিচ্ছি। আরাজ শান্ত হল। তারির হাত ছেড়ে দিল। এইটুকু কথাতেই ও শান্তি পেয়েছে অনেক। আজকে হালকা লাগছে আরাজের। তারি আর যাই হোক এতটা নির্দয় হবে না পরিশেষে। দায়ান আজকে রাতে ঘরে আছে। খাওয়া শেষে ও আগেই চলে এসেছে। তানিশা এসে দেখে দায়ান পুরো বিছানা আগলে শুয়ে আছে। তানিশা বুঝতে পারছে না ও কি দায়ানকে ডেকে দিবে নাকি। কিন্তু দায়ানকে চেপে যেতে না বললে তানিশা বা কোথায় শুবে। তানিশা আস্তে করে গিয়ে একবার শুনছেন বলে ডাক দিতেই দায়ান ঘুম মাখা কণ্ঠে বলল, কি হয়েছে? ঘুম মাখা কণ্ঠে দায়ানের কি হয়েছে কথাটা ভীষণ মোহনীয় লাগল তানিশার। এমনটা না যে দায়ানকে তানিশার অপছন্দ। প্রথম দেখেই ক্রাশ খেয়েছিল তানিশা দায়ানের উপর। কিন্তু ক্রাশ যে এইভাবে জামাই হয়ে যাবে বুঝতে পারেনি। তাই প্রথম প্রথম ব্যাপারটা হজম করতে অনেক কষ্ট হচ্ছিল তানিশার। কিন্তু এখন সে খুশি। কি হয়েছে? ঘুম থেকে ডেকে কথা বলছো না কেন? তানিশা হুঁশে ফিরল। আস্তে করে বলল, একটু সাইড হন। আমি ঘুমাবো তো। দায়ান বলল, ঘুমাও, সোফায় বালিশ দেওয়া আছে। ঘুমাও যাও। তানিশা অবাক হয়ে বলল, কি বলছেন এইসব? দায়ান বিরক্ত হয়ে বলল, যা বলছি শুনতে পাওনি। সোফায় শুবে তুমি। আমার সাথে আমি কাউকে এলাও করব না। বিরক্ত লাগে আমার। আর হ্যাঁ, কোনো প্রশ্ন করবে না। আমার কোনো ইচ্ছা নেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। তানিশার কষ্ট হল। কিন্তু ও কথা বাড়াল না। হয়তো দায়ানের কোনো কারণে মেজাজ বিগড়ে আছে। তাই কথা না বাড়িয়ে সোফায় চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। বুঝতে পারছি না আজকে কি বলবে প্রধানমন্ত্রী। আমাদের চারজনকেই কেন ডাকলো সেটাও বুঝতে পারছি না। আরাজ গাড়ি চালাতে চালাতে বলল, যেইটা বলুক আমাদের উত্তরটা খুব ভেবে চিনতে দিতে হবে। মোটেও রাগ করা চলবে না। তারি আরাজের দিকে না তাকিয়েই বাইরের দিকে মুখ রেখে বলল, আপনার রাগটা আগে কন্ট্রোল করা প্রয়োজন মনে হয়। আহাদি মুচকি হেসে বলল, ঠিক বলেছেন ভাবি। মুশতারি ভাবি ডাক শুনে চমকে তাকাল। মুখ কুঁচকে বলল, এই ভাবিটা আবার কে? আহাদি বলল, আরাজ স্যার তো আমাদের স্যার। এক রকম ভাইয়ের মতন। আর তুমি তার বউ। অর্থাৎ আমাদের ভাবি। তাই তোমাকে ভাবি ডাকলাম। তারি বিরক্ত হয়ে বলল, এইসব ভাবি টাবি ডাকতে কে বলেছে তোমাকে? রিডুকুলাস। ইলা বলল, কিন্তু আমাদের তো আরাজ স্যারই বলছে তোমাকে ভাবি ডাকতে। তারি আর ভাবি ডাকে সমস্যা কোথায়? তারি হাফ ছেড়ে বলল, যা ইচ্ছা বলো। আরাজ মুখ টিপে হাসছে। তারিকে এইভাবে বিরক্ত করতে তার বেশ লাগে।
পৌঁছে গেল সবাই কিছুক্ষণের মধ্যে গণভবনের কাছে। ওদের আইডি কার্ড দেখাতেই ওদের যেতে দেওয়া হলো। ওদেরকে সার্চ করার পর ওরা প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে গেল। যাওয়ার পর দেখল প্রধানমন্ত্রী শেখ তনিমা সোফায় বসে দায়ান আর আরাজদের বড় স্যার মিস্টার সিনহার সাথে কথা বলছেন। ইলা হালকা করে তারির কানে কানে বলল, এই মহিলাকে দেখলেই আমার কটকটির কথা মনে পড়ে। কি ভয়ানক চাহনি! বিশেষ করে ওর বিয়ের ছবি দেখলে আমার ওর বরের জন্য দয়া হয়। মুশতারি ইলাকে চিমটি কাটল আস্তে করে। সেও কানে কানে বলল, এইসব ব্যাপারে এখন কথা বলার প্রয়োজন নেই। শুনতে পেলে শেষ আজকে তুই। শেখ তনিমা দরজার দিকে তাকাল। ওদের সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল। সাদা শাড়িটা সামনের দিকে টেনে নিয়ে দাঁড়িয়ে বলল, এসো এসো, তোমাদেরই তো অপেক্ষায় ছিলাম। এত দেরি কেন? কথা বলতে তো দেরি হয়ে যাবে। আমার আবার দেরি পছন্দ না। দ্রুত এসে বসো, কথা শুরু করি। আরাজ বাকি তিনজনকে ইশারায় ওর পিছু পিছু আসতে বলল। লম্বা সোফায় তিনজন একসাথে বসল। শেখ তনিমা মুচকি হেসে পাশে থাকা দায়ানকে দেখিয়ে বললেন, খুব কাছের মানুষ আমার। অনেকটা ছেলের মতন দেখি। আমার সব বিপদে আমার পাশে থাকে। আমি কিভাবে ওর বিপদে পাশে না থেকে পারি? তাই আর কি তোমাদের ডাকা। তোমাদের স্যারকেও ডেকেছি। সবাই মিলে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো তাই। আরাজ যদিও জানে ব্যাপারটা কি, তবুও মুচকি হেসে বলল, ম্যাডাম ব্যাপারটা কি যদি একটু খুলে বলতেন। মিসেস তনিমা বললেন, ব্যাপারটা তেমন কঠিন কিছু না। তোমাদের জন্য ভীষণ সহজ। দায়ানের ব্যাপারে শুনলাম তোমরা নাকি ইনভেস্টিগেট করছো। তো সেটাই বন্ধ করতে হবে আর কি। আরাজ জানতো এইরকম কোনো কথাই উঠবে। নিজেকে আগে থেকেই জানান দিয়ে রেখেছে সে। আজকে তাকে শান্ত থাকতেই হবে। তারই মুচকি হেসে বলল, ম্যাডাম উনি তো ছাড়া পেয়ে গেছেন। মানে আমাদের প্রমাণগুলো তো কোনো কাজে লাগেনি। আপনার সুপারিশে উনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এইসব কথা কেন উঠছে ম্যাডাম? শেখ তনিমা সামনে থাকা ব্যাগটা খুলতে খুলতে বললেন, হ্যাঁ সেটা করেছি। কিন্তু তোমরা যে আরও প্রমাণ জোগাড় করছো সেই ব্যাপারটাও আমি জানি। আসলে কি বলো তো, আমি চাই না দায়ানের রেপুটেশনে কেউ সন্দেহের আঙুল তুলুক। নইলে এইসব প্রমাণ টমান কোনো কাজেই এমনিতেও লাগবে না। তারপর ব্যাগটা ঘুরিয়ে আরাজের সামনে রাখল। মুচকি হেসে বলল, কেসটা চাপা দেওয়ার একটা ছোট উপহার। নাও। আরাজ নিজের হাত মুঠ করে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। তারই সেটা দেখল। কিন্তু আরাজকে কিভাবে সামলাবে সে? তার নিজের ও তো ভীষণ রাগ হচ্ছে। এতটা বিরক্ত তার কোনোদিন লাগেনি। এই মহিলা তো আসলেই ধুরন্ধর। এ আবার নাকি প্রধানমন্ত্রী। যত্ত সব। আহাদি বলল, ম্যাডাম এইসব দিবেন না প্লিজ। এইগুলা নিয়ে আমরা আমাদের জবকে অপমান করতে চাই না। আপনি এইগুলো রেখে দিন ম্যাডাম। শেখ তনিমা বললেন, বেশ। এমনি এমনি ফ্রিতে যদি কাজ হয়ে যায় তাহলে তো আমারই ভালো। কিন্তু কোনো বেওমানি করবে না তো তোমরা? দেখো তোমরা কিন্তু আমাকে কথা দিয়েছ। যদি কথা না রাখো তো? ইলা শেখ তনিমার থেমে যাওয়া কথায় জিজ্ঞাসা করল, তো কি হয়েছে? শেখ তনিমা একটু কাছে এসে ওদের আস্তে করে বলল, আমার গোপন আস্তানা আছে। সেইখানে সারা জীবনের জন্য তোমাদের বন্দি করে রাখব। বুঝতে পারছো আশা করি আমি কি বলতে চাইছি। বলে সরে গেলেন। দুই হাত হাঁটুর উপর একসাথে জোড়া বেঁধে রেখে মুচকি হেসে বললেন, আসলে সোজা কথায় কাজ হলে ভীষণ ভালো হয়। আমার আবার কথা পেঁচাতে বেশি ভালো লাগে না। মিস্টার সিনহা বললেন, নাহ নাহ ম্যাডাম, আপনার কথার কোনো নড়চড় হবে না। আমি ওদেরকে বুঝিয়ে দিব।
শেখ তনিমা দাঁড়িয়ে বললেন, বেশ, বুঝলেই ভালো। আমি আসছি। তো দায়ান, তুমি হ্যাপি তো? দায়ান আরাজের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অবশ্যই আপা। আজকে ভীষণ খুশি আমি। খুব বড় একটা বোঝা মনে হচ্ছে মাথার উপর থেকে নেমে গেল। এত সহজে কাজটা হয়ে যাবে যদি জানতে পারতাম, তবে এত কাঠখড় না পুড়িয়ে আপনাকেই বলতে পারতাম। শেখ তনিমা বললেন, আরে কোনো ব্যাপার না। তোমাকে সাহায্য করতে পেরে আমি খুশি। খালি নিজের কাজটা মাসে মাসে যেইভাবে করছো করে যাও। দায়ান হেসে সম্মতি জানাল। আরাজ তো এইদিকে পারছে না ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিতে দায়ানের। চোখের সামনে অন্যায় দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না। এর থেকে খারাপ বিষয় আর কি হতে পারে? শেখ তনিমা বেরিয়ে যেতেই উনার পিছু পিছু যেতে লাগল দায়ান। আরাজকে গা ঝালানো একটা হাসি দেখাল। তারির কাছে এসে বলল, তোমাদের অন্ধকারে করা ঢিলটা শেষ পর্যন্ত ভুল জায়গায় এসে লাগলো তাই না বলো? তারি মুখ ঘুরিয়ে নিল। দায়ান বেরিয়ে যেতেই মিস্টার সিনহা ওদের সামনে এসে বলল, নিজের রাগটা কন্ট্রোল করো আরাজ। মাঝে মাঝে আমাদের সততাকে এইভাবে বিলিয়ে দিতে হয়। তোমার আর মুশতারির নতুন বিয়ে হয়েছে। ম্যারিড লাইফ এনজয় করো তোমরা। এইসব ভুলে যাও। দরকার লাগলো বলো তোমাদের হানিমুনের টিকেট আমি গিফট করব। ওকে, আসছি। উনিও চলে গেলেন। আরাজ সোফার পাশে টেবিলে থাকা ফ্লাওয়ার ভাসটা হাতে তুলে নিল ছুঁড়ে ফেলবে বলে। ছুঁড়ে ফেলার আগেই তারি সেটা খপ করে ধরে নিল। আরাজকে আস্তে করে বলল, শান্ত হন। আগে বাসায় চলুন। আহাদি আর ইলা বেরিয়ে গেল আর তারি আরাজের হাত ধরে ওকে টেনে টেনে নিয়ে যেতে লাগল নিজের সাথে। গাড়িতে বসালো। গাড়িটা আহাদি চালাচ্ছে। আরাজ রাগ করে বলল, বাসায় না, স্যারের বাসায় যাব। উনাকে গিয়ে রেসিগনেশন লেটার দিয়ে আসব। করব না আমি এই বেইমানির চাকরি। তারি ওর পাশেই ছিল। বলল, স্যার আপনি শান্ত হন। এইভাবে হুটহাট কিছু বলবেন না। আরাজ বলল, শান্ত হয়ে কি লাভ? সবাই মিলে দায়ানকে বাঁচালে আমরা কিভাবে কিছু করতে পারব? আর যদি দায়ানের মুখোশ না খুলতে পারি তাহলে আমার এই জব করার কি প্রয়োজন? তারি আরাজের হাতে প্রথমবার নিজে থেকে হাত রাখল। আরাজ তাকালো তারির দিকে। তারি বলল, আমাদের কাছে এখনো উপায় আছে। এইভাবে হাল ছাড়লে হবে না। সোজাভাবে না হলে বিকল্প পথ দিয়ে চেষ্টা করতে হবে, আর আমার মনে হয় আমি এই বিকল্প পথটা খুঁজে পেয়েছি। ইলা আর আহাদি সামনে বসেছিল। ইলা পিছনে ঘুরে তাকিয়ে বলল, কি বিকল্প পথ পেয়েছ তুমি? মুশতারি বলল, আমাদের দায়ানের ব্যাপারে খোঁজ নিতে মানা করা হয়েছে। কিন্তু আমরা যদি মেঝো চাচার ব্যাপারে খোঁজ নেই, মানে কান টানলে তো মাথা আসে। ঠিক সেই রকম মেঝো চাচাকে অপরাধী বানিয়ে দায়ানকে যদি ফাঁসানো যায়। আরাজ তারিকে জিজ্ঞাসা করল, বুদ্ধিটা ভালো। যেইটা ভেবেছ সেইটা ঠিক। কিন্তু আমরা কিভাবে কি করব? মানে তোমার মেঝো চাচা তো আর কম বড় খেলোয়াড় না। এমনকি উনাকে অনেকবার ধরতে চেয়েও দায়ান উনাকে ছাড়িয়ে নিয়েছে। সেইটা মাথায় রেখে আমাদের যা করার করতে হবে। তারি বলল, সেই বিষয়েই ভাবছি। আমাকে একটু সময় দিন। সবাই মিলে ভাবল ভালো কিছুই ভাবতে পারব। ভালো কোনো উপায় পাব। কেবল আপনি শান্ত থাকুন। আরাজ মুচকি হেসে বলল, তুমি সাথে থাকলে আমি এমনিতেও শান্তিতে থাকতে পারি। চিন্তা নেই। আহাদি গলা খাকারি দিল। ইলা মুচকি হাসল। তারি অন্য পাশে তাকাল। হুট করে বাসায় আহাদির বাবার এই আগমনের কারণ বুঝতে পারছে না ইলা। সেই দিন তো কথা হয়ে গিয়েছিল। আহাদিও তাকে এই ব্যাপারে সেই দিনের পরে আর কোনো কিছু বলেনি, কোনো কথাও জিজ্ঞাসা করেনি।
ইলা তো নিজের মনকে মানিয়েই নিয়েছিল। সে জানত এখনকার যুগে এইসব প্রেম ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ায় না। প্রথমে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল আবেগে পড়ে, কিন্তু এখন বাস্তবতা যেন তাকে খুব বাজে ভাবে সত্যিটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তবে কি আহাদির বাবা ইলাকে উনার ছেলের জীবন থেকে সরে যাওয়ার কথা বলতে এসেছে? তাই হবে হয়তো। আঙ্কেল, আপনি এইখানে? আহাদির বাবা মুচকি হেসে বললেন। কেন আসতে পারি না? ভাবলাম আমাকে দেখে তুমি খুশি হবে, কিন্তু তুমি তো দেখছি চিন্তায় পড়ে গিয়েছ। আমি কি তবে এসে ভুল করলাম? পাশে দিয়ে প্লেটে করে কিছু নাস্তা নিয়ে ইলার মা আসছিলেন। ভদ্রলোকের কথা শুনে বললেন, না না ভাই, এইসব কি বলছেন? ভুল করবেন না। কোনো ভুল করেননি। ইলা কি আপনাকে কিছু বলেছে? ওকে ক্ষমা করে দিবেন দয়া করে। ও আসলে বুঝতে পারেনি। আপনি কিছু মনে করবেন না। আর ইলা, তুই ভদ্রভাবে কথা বল। উনি তোর জন্য উনার ছেলের বিয়ের প্রস্তাব এনেছে। ইলা কথাটা শুনে কিছুক্ষণের জন্য থ হয়ে গেল। আরও একবার জিজ্ঞাসা করল কি জন্য এসেছে। ওর মা একই উত্তর দিল। আহাদির বাবা বুঝতে পারল। মুচকি হেসে উনি ইলাকে ইশারায় নিজের পাশে বসতে বললেন। ইলা রোবটের মতন থ হয়ে চুপচাপ উনার পাশে গিয়ে বসলেন। উনি ইলার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইলার আম্মু রান্না ঘরের দিকে গেলেন। আহাদির আব্বু বললেন, আমি জানি তুমি অবাক হয়েছ মা। হবারই কথা। সেই দিন তোমাকে যা যা বলেছি সেটায় তুমি রাগ করেছ আমি জানি। আসলে কি বলো তো, পৃথিবীটা ভীষণ কঠিন। মানুষ চেনা বড্ড দায়। আমি আমার ছেলেকে বলেছিলাম একবার তোর পছন্দের মেয়েকে নিয়ে আসিস। যদি আমার পছন্দ হয় আমি নিজেই কথা আগাবো, আর না হলে বাদ। ও রাজি হয়েছিল। ওর বিশ্বাস ছিল তোমাকে আমার পছন্দ হবে। আমি ভেবেছিলাম ওর প্রেমিকা হয়তো কেউ হবে ওর টাকার কারণে, ওর বাবার টাকার কারণে। অন্য কেউ হলে ওই দিন আমার প্রশ্নের উত্তর ভীষণ ভেবে চিনতে দিত। ভাবত যে এইটাই সুযোগ। আমাকে নানাভাবে ম্যানিপুলেট করে কথা বলতো। কিন্তু তুমি সেটা কর নাই। যেইটা বলছো সরাসরি বিনা ভয়ে বিনা দ্বিধায় বলছো। ব্যাপারটা যথেষ্ট ভালো। তারপর আমি চুপ ছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার ব্যাপারে আমার ছেলেকে তুমি সব বলে উস্কে দাও কিনা। কিন্তু না, আমার ছেলে আমাকে ওই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেনি, আর না কোনো অভিযোগ নিয়েছে। ও আমার সামনে স্বাভাবিক থাকলেও আমি জানতাম ওর খারাপ লাগাটা। ও তোমাকে অনেক ভালোবাসে মা। ওকে ফিরিয়ে দিও না। ইলা আশ্চর্য হয়ে সবটা শুনছে। ভিতরের ঘর থেকে হুইল চেয়ারে করে ইলার বাবা বেরিয়ে এলেন। সবটা শুনেছেন উনি ভিতরে থেকে। মুচকি হেসে বললেন, আর না করিস না মা। উনি আমাদের এসে সবটা বলেছেন। আমাদের খেয়াল রাখার জন্য তোর ছোট বোন তো আছেই, তাই না? ও আমাদের খেয়াল রাখবে। দেখিস স্কুল থেকে ফিরেই বলবে আপু তুই বিয়ে কর, আমি আছি। ইলা লজ্জায় মাথা নুইয়ে নিল। আহাদির বাবা বললেন, বেয়াই মশাই, মেয়ে মনে হয় আমাদের রাজি। আমরা বরং চলুন ডেটটা ফিক্সড করে ফেলি। আহাদি এখনই আসবে। ও এসে রিংও পরিয়ে এনগেজমেন্টটা করিয়ে নিব। উনাদের কথার মাঝে আহাদি চলে আসলো। একবার ও তাকালো না ইলার দিকে। ইলা কয়েকবার তাকিয়ে সেও মুখ ঘুরিয়ে নিয়েছে। ওদের আংটি পরানো শেষ হল। ইলার বাবা বললেন, ইলা তুই আর আহাদি তোর ঘরে যা। আমরা দুই বেয়াই এইখানে তোদের বিয়ের ডেটের ব্যাপারে কথা বলি। কি বলেন ভাই সাহেব? আহাদির বাবা মুচকি হেসে বললেন, মনের কথা বলেছেন আপনি। যাও মা, তোমরা তোমাদের ঘরে যাও। ইলা উঠে নিজের ঘরের দিকে রওয়ানা দিল। আহাদি ওর পিছু পিছু গেল। ইলা মাথায় এতক্ষণ ওড়না দিয়েছিল।
মাথা থেকে ওড়না নামিয়ে নিল। আহাদির দিকে রাগী চোখ নিক্ষেপ করে বলল, তুই কি সবই জানতি নাকি? তাহলে আমাকে বলিসনি কেন? আহাদির ভদ্র রূপ এখন আসল রূপ নিল। বিছানায় গিয়ে টানটান হয়ে শুয়ে পড়ল সে। বলল, তুই তো আমাকে পাত্তা দিস না, কথা বলার প্রয়োজনই মনে করিস না, তাই আমিও তোকে বলিনি। ইলা আহাদির পাশে গিয়ে বসল। আমি তো ভেবেছিলাম আমাদের মধ্যে সব শেষ তাই। আহাদি উঠে বসল। ইলার মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই এখনো বাচ্চা ইলা, সম্পর্কের মানে জানিস? কোনো সম্পর্ক এইভাবে হুট করে ভেঙে দেওয়া যায় না। সম্পর্কের ক্ষেত্রে অন্তত কোনো অপরিপক্কতা দেখাতে নেই। তুই আমার সাথে কথা বলতে পারতিস, আমাকে সবটা জানাতে পারতিস। আমি বাবাকে বুঝাতাম, আমি কথা বলতাম বাবার সাথে। কিন্তু তুই সেটা না করে নিজের মনেই সব জল্পনা কল্পনা একে বসে থাকলি। প্লিজ ইলা, এখন আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্কে হওয়ার আগে আমরা ভালো বন্ধু। এইটা মাথায় রেখে ভবিষ্যতে যে কোনো বিপদ আসলে আমাকে বলবি। দুইজন মিলে সব কিছুর সমাধান করতে হয়। কারো একার পক্ষে কোনো কিছুই ভেবে নিয়ে নিজের মতন সিদ্ধান্ত নিলে চলে না। বুঝেছিস? ইলা মাথা নাড়াল। সত্যি তার ভুল হয়ে গিয়েছে, অনেক বড় একটা ভুল। এইভাবে আহাদিকে অন্য সবার মতন ভেবে ওকে সরিয়ে দেওয়াটা উচিত হয়নি তার। আহাদি মুচকি হেসে ইলাকে জড়িয়ে ধরল। ইলা শান্ত হয়ে মিশে থাকল আহাদির বুকে। এই বুকে শান্তি আছে। হ্যাঁ, এই বুক তার শান্তির আশ্রয়। বুঝতে পারছে সে এখন। কিন্তু এই ক্ষেত্রেই যে দায়ান আমাদের থেকে বাঁচবে না তার কি গ্যারান্টি তারই? মানে দায়ান যদি আবার তোমার মেঝো চাচাকে বাঁচিয়ে নেয় তখন? তারই বলল, বাঁচাবে না। আমি যতদূর জানি, মানে আমার বিশ্বাস আর কি। তানিশাকে সত্যি ভীষণ ভালোবাসে মেঝো চাচা। নিজের মেয়ে তো। হয়তো কোনো ভাবে বাধ্য হয়ে এই কাজটা করেছেন তিনি। আমি বলছি, তানিশার সামনে একবার সব সত্যিটা আসলে আর কেউ পারবে না উনাকে অস্বীকার করাতে। ইলা বলল, কিন্তু তুই তো নিশ্চিত না তারই। সেই ক্ষেত্রে এত বড় একটা স্টেপ, মানে তানিশাকে সব জানিয়ে দেওয়া কি ঠিক হবে? আরাজ বলল, একবার চেষ্টা তো করি তাই না? তারই বলল, আমি নিজের মনে প্রতিজ্ঞা করেছি ইলা, তোদের বিয়ের আগেই ওই দায়ানের মুখোশ আমি ফাঁস করব। কিন্তু তার জন্য আমার কাছে এইটা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই। দায়ানের চালেই ওকে মাতো করতে হবে। আহাদি বলল, ওদের ডেরা তো আমরা চিনেই গেছি, ওইখানে কি তাহলে লোক লাগাবো? আর ওরা ওই জায়গায় থাকবে তো? আরাজ বলল, দায়ান না থাকলেও তারই মেঝো চাচা থাকবে। খবর আছে, আজকে আরও একটা ড্রাগ ডিল আছে ওদের। থাকতে তো হবেই। তারই বলল, আমি তানিশাকে নিয়ে যাব ওইখানে আজকে রাতে। আর ওদের সব কিছু রেকর্ড করার সাথে কখন কি করতে হবে না হবে সব কিছুর দায়িত্ব তোমাদের নিতে হবে। বুঝেছ তো? আহাদি ইলা সবটা ভালো মতন আরও একবার প্ল্যান করে নিল। ওরা বেরিয়ে যেতেই তারিও পিছু পিছু যাচ্ছিল, সেই সময় আরাজ ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। তারি চমকাল, ইতস্তত বোধ করল। আরাজ ওর ঘাড়ে মাথা রেখে বলল, এত বুদ্ধি কই রাখো তুমি প্রিয়তমা? তারি বলল, ছাড়ুন স্যার প্লিজ। আরাজ বলল, এই সব স্যার ডাকা বাদ দাও তো। আজকে থেকে আরাজ বলবা আর তুমি বলবা, ওকে? তারি উত্তর দিল না। আরাজ আরো জোরে চেপে ধরে বলল, যতক্ষণ না রাজি হবা ততক্ষণ ছাড়ব না। বলো নাম ধরে আর তুমি বলে ডাকবে। তারি হাত ছাড়ানোর চেষ্টা করল, পারল না। যতই শরীর স্বাস্থ্য হোক তারির, আরাজের তো জিম করা বডি, ও কি আর এত সহজে ওকে বিট করতে পারে?
তারি শান্ত হল। আরাজ তারির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে লাগল। তারি আরো বেশি দুর্বল হয়ে পড়তে লাগল। বাধ্য হয়ে শেষে স্বীকার করল, আচ্ছা বলবো। এখন ছাড়ুন। আরাজ মুচকি হাসল। বলল, আবার আপনি? তুমি করে বলো। ছেড়ে দিব। তারি বলল, ছাড়ো এখন আরাজ প্লিজ। আরাজ ছেড়ে দিল সাথে সাথে। ছাড়া পেতেই তারি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরাজ বাঁকা হাসল। বলল, তোমাকে এইভাবে জোর করে মানাতে হবে তারি। তোমাকে জোর না করলে নিজের মনকে বদলাবে না তুমি। নিজের মনের উপর কোনো জোর দিতে পারবে না। উল্টো তোমার মন তোমাকে জোর করে সাহারের কথা ভাবাবে। বিয়ে যখন হয়েছে তোমার মনে ভালোবাসা আনার দায়িত্ব আমার। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আপু? তারি গাড়ি চালাতে চালাতে বলল, যেইখানে নিয়ে যাচ্ছি সেইখানে অনেক কিছু বুঝতে পারবে তুমি। তবে শর্ত একটাই, যতক্ষণ না আমি তোমাকে কিছু বলবো ততক্ষণ তুমি কোনো রিয়েক্ট করবে না, কোনো রকম কোনো কথা বলবে না। বুঝেছ? তানিশা মাথা নাড়াল। সে জানে না তারি কি করতে চাইছে বা কিসের কথা বলছে। সে শুধু জানে তারি আপু যা করবে তার ভালোর জন্যই করবে। কোনো ভুল হবে না এতে। আর না তানিশার কোনো ক্ষতি হবে। মাঝে মাঝে তো তারিকে দেখলে তানিশার মনে হয় ও যতটা ভাবে ওর মা বাবা ও তানিশার জন্য এতটা ভাবে না। ছোটবেলায় আজও মনে পড়ে তানিশার। যখনই কোনো ভুল করত তারি প্রায় ওর নিজের উপর দোষ নিয়ে নিত। কিছু বললে উত্তর দিত না। তানিয়া কোনো ভুল করলে সেটাও তারির উপর দিয়ে দিত। তানিশা কিছু বলতে গেলে ওকে ধমক দিত। কিন্তু মেয়েটা কিছুদিনের মধ্যে উচ্ছনে চলে যাওয়ার পর সবাই বুঝেছে যে তানিয়া ঠিক কী রকম মেয়ে। গাড়ি থামতেই তানিশা তারির কথা মতন ওর সাথে সাথে যেতে লাগল। সেই দিনের মতন পিছনের ওই ভাঙ্গা জানালা দিয়ে ঢুকে গেল ওরা। তারপর ওই ড্রামের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করতে থাকতেই দুইজন লোক আসলো ওই জায়গায়। ওরা এক পাশে দাঁড়িয়ে কারো একটা অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সেই জায়গায় তানিশার বাবা অর্থাৎ তারির মেঝো চাচা চলে আসলো। তানিশা বাবা বলে বলতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরল তারি। ওকে ইশারায় চুপ থাকতে বলল। তানিশা চুপটি করে বসে রইল। তারির মেঝো চাচা লোক দুটোর সাথে হাতে থাকা ব্যাগগুলা এক্সচেঞ্জ করে নিল। লোক দুটোর একটি শয়তানি হাসি হেসে বলল, ড্রাগের ব্যবসা তো ভালোই চলছে। গানের ব্যবসা শুরু করবেন নাকি? সেটাও ভালো চলবে। ক্লায়েন্ট তো বেশ বড়লোকই আছে। তানিশার বাবা বললেন, ধরব। ভাবতেছি মেয়ে পাচারের কাজও শুরু করব। বেশ সহজ কাজ। শুধু বসো, এর সাথে আলাপ করব। এইটাই। পাশের লোকটি বলল, আপনারও তো মেয়ে আছে। আপনার মেয়েদেরকে দিয়েই শুরু করবেন নাকি? তিনজন এই কথায় একসাথে হেসে উঠল। তানিশার চোখগুলো ছল ছল করে উঠল। ওর বাবা এইরকম মানুষ। সবথেকে বড় কথা হলো নিজের মেয়ের ব্যাপারে এইরকম একটা কথা নিজের বাবা কিভাবে সহ্য করতে পারে। তানিশা নিজেকে আটকে রাখতে পারল না। তারির বাধা উপেক্ষা করে এগিয়ে গেল। কান্না ভেজা কণ্ঠে বলল, বাবা তুমি এইভাবে বলতে পারলে তোমার মেয়েকে? তানিশা বাবা তানিশার আগমনের জন্য প্রস্তুত ছিলেন না। চমকালেন উনি। থোথলে বলতে লাগলেন, তুই। তানিশা তাচ্ছিল্য হেসে বলল, কেন? নিজের মেয়ের সম্মান হানির মজা নিচ্ছিলে আর মজা নিতে পারলে না দেখে। লোক দুটো একে অপরের দিকে তাকিয়ে তানিশার বাবাকে জিজ্ঞাসা করল, আপনার মেয়ে এইখানে কেন? এইসব কি হচ্ছে এইখানে? আমরা কিন্তু আপনার বসকে কমপ্লেইন করতে বাধ্য হব। তানিশার আব্বু থতমত খেয়ে গেলেন। একদিকে মেয়ে আরেকদিকে ক্লায়েন্ট। তানিশার বাবা বললেন, দেখে মা তুই ভুল ভাবছিস। আমি কেবল গুটি। আসল খেলোয়াড় কিন্তু অন্য একজন।
আমি শুধু উনার হয়ে কাজ করি। বিশ্বাস কর। তারি বের হয়নি এতক্ষণ। এখন বের হয়ে তানিশার পিছনে দাঁড়াল। তানিশা বাবা আরেকবার চমকালেন। তারি মুচকি হেসে বললেন, তার মানে আপনি স্বীকার করছেন আপনি এই সব কিছুর সাথে জড়িত, তাই না? তানিশার বাবা থতমত খেয়ে গেলেন আরও একবার। ঘাম বেরিয়ে গেল তার। তানিশা কান্না মাখা কণ্ঠে নাক টানতে টানতে আবার বলল, কি হলো বলো? তুমি সব কিছু করেছ তো? এই তুমি আমাকে ভালোবাসো বাবা? কাজের নামে বাইরে গিয়ে এইসব অবৈধ কাজ করো তুমি। আর আমরা ভাবি আমাদের বাবা আমাদের গর্ব। মেয়ে পাচার ও করতে চাও তুমি? তো প্রথমে কাকে পাচার করবে? তানিয়া আপু নাকি আমাকে? তানিশার বাবা তানিশাকে থামিয়ে বললেন, বিশ্বাস কর মা, আমি কেবল একটা গুটি, আসল মাস্টার মাইন্ড তো ও দায়ান। বিশ্বাস কর, আমি কিছু করিনি। তারি বলল, নিজের কথা থেকে নড়চড় করবেন না তো। আপনি কিন্তু স্বীকার করলেন এইসব ড্রাগ স্মাগলিং এর মাস্টার মাইন্ড দায়ান। তারির মেঝো চাচা বললেন, হে হে আমি স্বীকার করছি। লোভের বশে আমি এই কাজ শুরু করেছিলাম ঠিকই, কিন্তু পরে বেরিয়ে আসতে চাইলেও পারিনি। দায়ান আমাকে আটকে দিয়েছে। এমনকি তোর বিয়েও আমাকে ব্ল্যাকমেইল করেই করেছে। বলেছে আমি যদি রাজি না হয় আমার স্বরূপ সবাইকে বলে দিবে। সেই জন্য লোকটি খারাপ জেনেও তোর বিয়েতে আমি বাধা দেইনি। আমি তোদের দুই মেয়েকে ভীষণ ভালোবাসি মা। আমাকে ভুল বুঝিস না। হুট করে তখন সেইখানে কিছু পুলিশ আর প্রেসের লোকের আগমন ঘটল। ওরা পুরোটা লাইভ রেকর্ড করেছে, টিভিতে দেখানো হয়েছে। অর্থাৎ দায়ানের সমস্ত কিছু একেবারে পাবলিকভাবে ফাঁস হয়ে গিয়েছে। তানিশার বাবা ভয় পেয়ে যায়। তারির দিকে তাকালে তারি বাঁকা হেসে বলে, কেমন সারপ্রাইজ দিলাম চাচ্চু। আসলে আমি জানতাম। আমাকে একজন শিখিয়েছিল যেইখানে ট্রিক কাজে লাগে না সেইখানে ইমোশন কাজে লাগাতে হয়। তাই আমিও সেই পদ্ধতি কাজে লাগালাম। আরাজ তারির কথা শুনে তাকালো তারির দিকে। এই কথাটা ট্রেনিংয়ের শুরুতে একদিন আরাজই বলেছিল তারিকে। অনেক কিছু মাথায় রেখেই ওদের চলতে হয়। সেই সাপেক্ষে কথাটা বলেছিল আরাজ। সেই দিনের সেই কথাটা তারি যে এখনো মনে রেখে দিয়ে এই অসম্ভব কাজটা সম্ভব করবে সেটা ভাবে নাই সে। ভালো লাগছে তার। আজকে প্রাপ্তিটা ভীষণভাবে ধরা দিয়েছে তাকে। প্রেস মিডিয়া দায়ান এর বিরুদ্ধে খবর প্রচার করতে লাগল। এক দল পুলিশ তারির চাচাকে নিয়ে রওয়ানা দিল আর আরেক দল বের হল দায়ানকে ধরার জন্য। জায়গাটা সিল করে দেওয়া হল। তল্লাশি শুরু হয়ে গেল। অনেক কিছু এভিডেন্স পাওয়া গেল। আরাজ তারিকে বলল, তারি চলো, বাসায় গিয়ে মা বাবাকে সামলাতে হবে। দ্রুত তানিশাকে নিয়ে আরাজ আর তারি বাসায় রওয়ানা দিল। কিছুক্ষণের মাঝে পৌঁছে গেল। বাসায় যেতেই দেখল মাথায় হাত দিয়ে বসে আছে আরাজের বাবা। পাশে ওর মা বারবার চোখের পানি মুছছেন। সামনে টিভি অন করা। খবরে দায়ানের ব্যাপারে প্রকাশ পাচ্ছে। তানিশা দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। আরাজ ওর মা বাবার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। উনারা কিছু বললেন না। মায়ের কোলে মাথা রেখে আরাজ বলল, আমার উপর রেগে আছো? আমি কি করতাম বলো? দায়ানকে ওর ভুলটা ধরিয়ে দেওয়া যে জরুরি ছিল। আরাজের বাবা ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমাদের দুঃখ তোর ধরিয়ে দেওয়ার জন্য বা তুই পুলিশ ব্যাপারটা লুকানোর জন্য না। আমাদের দুঃখ দায়ানকে ছোট থেকে দেখে আসার পর ও মা বাবা হয়ে বুঝতে পারিনি কেন আমরা। আচ্ছা এই যে বাচ্চা মেয়েটার, ওর কি হবে? তানিশাকে কেন এইভাবে ধোঁকা দিল দায়ান? আমাদের ছেলে হয়ে এইরকম কাজ কিভাবে করল? তানিশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে চিন্তা করবেন না মা বাবা। আমার বাবা আমাকে এই নরকে ঠেলে দিয়েছে। আর আমি সারা জীবন এই নরকে থাকব। বিয়ে যখন হয়েছে,
নিজের এই বিবাহ সত্তাকে নিয়েই আমি বাঁচব। কথাটা শেষ করেই ছুটে উপরে চলে গেল তানিশা। তারি আটকাল না। মেয়েটার একটু প্রশান্তি দরকার, একটু একা থাকা দরকার। এত বড় একটা ধাক্কা পেয়েছে মেয়েটা। মেইন গেট দিয়ে অনেক জোরে দৌড়েই ঘরের ভিতর ঢুকল তারির মেঝো চাচি আর তার বড় মেয়ে তানিয়া। ঢুকেই তেড়ে গেল তারির দিকে। অকথ্য ভাষায় কথা বলতে লাগল। বাজে মেয়ে, অকৃতজ্ঞ। ছোট থেকে খাইয়ে পরিয়ে তোকে মানুষ করলাম আজকের এই দিন দেখার জন্য। আমার স্বামীকে ফাঁসিয়ে দিলি কেন? তানিয়া পাশে থেকে বলল। প্রতিশোধ নিল মা। আমাদের উপর প্রতিশোধ। তারির মেঝো চাচি তারিকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতেই আরাজ ছুটে এসে আটকে দেয়। সাহারও এসে সেই সময় উপস্থিত হল। ওর মেঝো চাচিকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে হয় না তুমি একটু বেশি করছো চাচি? আর তানিয়া, তুই তো কথা না বললেই বেশি ভালো হয়। তানিয়া মুখ ভেঙচি দিল। সাহার তারিকে বলল, একটু বিস্তারিত বল তো তারি, ঠিক কি হয়েছে? তারি ওদেরকে বসতে বলল, যেহেতু পুরো ব্যাপারটা ওদের কারো কাছে ক্লিয়ার না, তাই শুরু থেকে সবটা বলল তারি। তবে হে, তারিকে যে দায়ান পছন্দ করত, বিয়ে করতে চেয়েছিল, আর এই কারণে আরাজ ওকে বিয়ে করেছে, এই ব্যাপারটা চেপে গেল। সাহার সবটা শুনে হতভম্ব হয়ে গেল। এত বড় সাহসের কাজ তুই করেছিস? আমাদের তারি সত্যি অনেক সাহসী, একদম তার বাবার মতন। তানিয়া বলল, তুই ওর প্রশংসা করছিস? আর ও যে আমার বাবাকে ধরে নিয়ে গেল তার ব্যাপারে সমাজে এখন আমরা মুখ দেখাবো কি করে? আর আমার শ্বশুর বাড়ির লোকেরা? সাহার বলল, তুই কি কানে কম শুনিস, নাকি ঠিক ভুল কম বুঝিস? মেঝো চাচা দোষ করেছে, এইখানে তারি কি করবে? সমাজ আমাদের খাওয়াও না পোড়ায় যে ওদের ধার ধারবি। আর তোর শ্বশুর বাড়ি, সেইখানে লোকেরা এমনিতেই তোকে নিবে না। যা ব্যবহার করেছিস এমনিতেও সারাজীবন বাপের বাড়িতে থাকতে হবে তোকে। যাই হোক, তারি তারি তাকিয়ে ছিল সাহারের দিকে। ছেলেটা এখনো তাকে প্রোটেক্ট করছে, তার হয়ে কথা বলছে। ঠিক এই ব্যাপারগুলো তো তাকে বারবার দুর্বল করে দেয় সাহারের উপর। অন্য নারীর জেনেও সে সাহারের কথা মাঝে মাঝে ভেবে ফেলে। তুই কোনো ভুল করিস নি তারি। আমি সবটা শুনতাই এসেছিলাম। আজকে আসি, তোমরাও চলো। তুই কোনো চিন্তে করিস না। সাহার বেরিয়ে যাবে তার আগে তারি ওকে জিজ্ঞাসা করল, বাবু আর ভাবি ভালো আছে? সাহার মুচকি হেসে বলল, হুম ভালো, আসছি। কেউ আর আটকালো না ওদের। আটকানোর মতন পরিবেশও নেই এখন। দুই পরিবারের এখন কেবল শোকের ছায়া। শেখ তনিমার সামনে থাকা সেই দিনের ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেললেন তিনি। অবশ্য এর মেয়াদ সেই দিন তারি আরাজকে না আটকালে আরও আগেই শেষ হয়ে যেত। উনার সামনে মাথা নিচু করে থরথর করে কাঁপতে কাঁপতে জড়সড় হয়ে বসে আছে মিস্টার সিনহা। ভয় উনার একটাই, আরাজের উপর রাগটা উনার উপর যেন আবার না ঝেড়ে ফেলে। ম্যাডাম আপনি শান্ত হন, আপনাকে আমি অনুরোধ করছি। শেখ তনিমা রেগে বললেন। শান্ত হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? আমার কথা অমান্য করার সাহস কি করে হয় ওই লোকেদের? এই দেশটা আমার, এই দেশ চলবে আমার কথায়। এই দেশের লোকেরা আমার কথায় উঠবে আর বসবে। আর সেইখানে ওদেরকে নিজে এসে আমি জানালাম কেসটা বন্ধ করতে, তবুও ওরা শুনল না। আমার রাগ তো আর চেনে না, তাই না? ফোন করো, এখনই ফোন করো। মিস্টার সিনহা কাপা কাপা হাতে ফোনটা নিয়ে দ্রুত আরাজকে ফোন লাগালো। আরাজ ওর মা বাবার পাশে বসে ছিল।
তারি গিয়েছে তানিশার কাছে ওকে সামলাতে। ফোনে বসের কল দেখেই বুঝে নিয়েছে যে এই ফোন এখন আসার কারণ কি। ফোনটা রিসিভ করে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আজকে আমার কথা মনে পড়ল। প্রশংসা করতে ফোন দিয়েছেন নাকি? মিস্টার সিনহা আরাজের মশকরায় ক্ষেপে গিয়ে বললেন, মজা করছো তুমি আরাজ? তোমাকে নিষেধ করা হয়েছিল না এইসব ইনভেস্টিগেট না করতে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে তোমাকে নিষেধ করেছে। তারপরও কোন সাহসে এই কাজ করেছ? আরাজ স্বাভাবিকভাবেই বলল, আমি তো দায়ানের ব্যাপারে কোনো কেস ঘাটিনি। আমি তো তারির মেঝো চাচা অর্থাৎ যাকে ধরা হয়েছে তার বিরুদ্ধে কেস ঘেটেছি। এখন যদি কেঁচো খুঁড়তে কেউটে বের হয়ে যায় আমি কি করব বলুন তো? মিস্টার সিনহা থতমত খেয়ে গেলেন। সত্যি তো। আরাজের যুক্তি তো ভুল না। ওরা তো দায়ান যে ধরেনি, ধরেছে তো অন্য কাউকে। তবুও নিজের দাপট বজায় রাখার জন্য বললেন, আমি তোমাকে এখনই চাকরি থেকে বাদ দিয়ে দিব। তোমার মতন অবাধ্য অফিসার আমার দরকার নেই। আরাজ মুচকি হেসে বলল, ধন্যবাদ স্যার। আমাকে তাহলে আর রেজিগনেশন লেটারটা দেওয়ার জন্য আপনি মুখ হতে হবে না। আমি এমনিতেও চাকরিটা ছেড়ে দিতাম। আমার উদ্দেশ্য পূরণ হয়েছে বলে কথা। আচ্ছা, আপনাকে তো স্যার বলে ডাকারও আর প্রয়োজন নেই তাই না? ভালোই হয়েছে। আজকে থেকে আমাকে ফোন দিয়ে আর বিরক্ত করবেন না মিস্টার সিনহা। রাখছি। আরাজ সাথে সাথে ফোন কেটে দিল। মিস্টার সিনহা অবাক হয়ে গেল। শেখ তনিমাকে সবটা খুলে বলতেই উনি দ্বিগুণ পরিমাণ রেগে গেলেন। বললেন, না, কিছুতেই না। দায়ানকে ধরা পড়তে দেওয়া যাবে না। এই আরাজ আর ওর টিমকে তো আমি পরে দেখে নিব। তার আগে আমাকে দায়ানকে বাঁচাতে হবে। ও ফেঁসে গেলে আমি যে এই সব কিছুর সাথে জড়িত আছি সেটা জানাজানি হয়ে যাবে। নিজে বাঁচতে হলে দায়ানকেও আমার বাঁচাতে হবে। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আমি তোমাকে সান্ত্বনা দিতেও আসিনি, শুধু সাপোর্ট দিতে এসেছি। যে কোনো প্রয়োজন আর সিদ্ধান্ত তুমি আমাকে জানাতে পারো। আমি জানি তুমি আমাকে নিজের বড় বোন ভাবো। সেই হিসেবে এতদিন সম্মান করেছ। আর সেই অধিকার থেকেই কথাগুলো বললাম। তানিশা মাথা উঁচু করল। নিজের কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি তারি আপু? তারি মুচকি হেসে দুই হাত বাড়িয়ে দিল তানিশার দিকে। তানিশা ছুটে গেল তারির কাছে। ওকে জড়িয়ে ধরল শক্ত করে, যেন এখনই ছেড়ে দিলে চলে যাবে তারি। আমার আপন তো আর কেউ রইল না রে তারি আপু। সবাই শুধু স্বার্থের জন্য আমার সাথে ছিল। মা কালকে আসলো, কই একবার ও তো আমাকে ডাকল না, আমার কাছে এলো না, একবার ফোনও করল না। তানিয়া আপু নাকি আমার নিজের বোন, কই সেও তো একবারও আসলো না দেখা করতে। ওরা হয়তো ভয় পাচ্ছে আমি গিয়ে আবার ওদের কাঁধে না ঝুলে পড়ি। আপু তুই একটু শাশুড়ি মা আর শ্বশুর বাবাকে বলিস আমাকে যেন বাড়ি থেকে বের না করে দেয়। আমি ঘরের এক কোণে পড়ে থাকব, কাউকে কোনো বিরক্ত করব না। দরকার পড়লে ঘরের সব কাজ করে দিব। আমি শুধু এইটুকু জানি তুই ছাড়া আমার আপন আর কেউ নেই রে আপু। কেউ নেই। তারই বুকটা হু হু করে উঠল মেয়েটার কথা শুনে। এতটা অভিমান, এতটা খারাপ লাগা, এতটা ভয় জেগে বসেছে মেয়েটার মনে। মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে তারি? তুই আমাদের মেয়ে হয়ে থাকবি, কারো বউ হয়ে নয়। ঘরের ভিতর ঢুকতে ঢুকতে কথাগুলো বলল আরাজের মা। সাথে আছে উনার স্বামী আর আরাজ। তারি বুঝতে পারল আরাজই এনেছে ওদেরকে তানিশাকে বুঝানোর জন্য আর সামলানোর জন্য। মা আমি। তারির শাশুড়ি ছুটে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল। মুচকি হেসে বলল,
আমি ছেলে হারিয়েছি তো কি হয়েছে? আমি একটা মেয়ে তো পেয়েছি। তোকে দায়ান গুটি বানানোর জন্য বিয়ে করেছিল। আমরা তোকে সারা জীবন মেয়ে হিসেবে আমাদের সাথে রেখে দিব। বিশ্বাস কর, কোনো অভিযোগ করতে দিব না তোকে। তানিশা ওর শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তারই মুচকি হেসে দেখল সেই দৃশ্য। অবশেষে আরেকটা চিন্তা তার সমাধান হল। তারিকে দাঁড়িয়ে থাকতে দেখে আরাজের বাবা গিয়ে বললেন, এক মেয়েকে আদর করলে হবে? আমাদের আরেক মেয়ে যে এইখানে দাঁড়িয়ে আছে, ওর বুঝি হিংসা হয় না? তারি সহ সবাই ফিক করে হাসল। তারির শাশুড়ি এসে তারিকেও জড়িয়ে ধরল। দুই মেয়ের কপালে চুমু দিয়ে বলল, হে আমার তো দুই মেয়ে, বড় মেয়ে তারি আর ছোট মেয়ে তানিশা। আজকে থেকে আমাদের পরিবারে কোনো বিপদ, কোনো মিথ্যা আসবে না। আমরা সবাই একসাথে খুব সুন্দর একটা সংসার করব। আর হে, আমার তো ইচ্ছা আছে খুব দ্রুত একটা বাচ্চার কলরব শোনার। কি বলিস আরাজ? আরাজ ইঙ্গিত বুঝতে পেরে বলল, আমি একা আর কি বলবো? যে বাবু আনবে তাকে বলো। তখনই ওদের ঘরে ইলা আর আহাদিরও আগমন হল। ইলা বলল, বাচ্চার আগে তো আমার বিয়ের প্ল্যান করতে হবে নাকি? তোমরা কি ভুলে যাচ্ছ নেক্সট উইকে আমার বিয়ে? তারি হাসল। ইলার কাঁধে হাত রেখে বলল, আমার দুই বেস্ট ফ্রেন্ড এর বিয়ে। আর আমি ভুলে যাব? কোনোদিনও না। খুব ধুমধাম করে তোদের প্রণয়ের সম্পর্ক আমরা পূর্ণতা দিব। দেখিস, খুব ভালো হবে। এখন থেকে সব ভালো হবে। আরাজ তাকিয়ে দেখছে তারির প্রাণ খোলা হাসি। গম্ভীর মেয়েটার মুখে আজ যেন বিশ্বজয়ের হাসি। হয়তো ওর পরিবার পাশে থাকলে মুখটা উজ্জ্বল থাকত খুশিতে আরেকটু। কিন্তু ওরা তো তারিকে আরো দোষী বানিয়ে চলে গেল। এই সব ভালোর মাঝে একটাই খারাপ খবর আছে তারি। তারি হাতের শাড়িগুলো আলমারিতে রাখতে রাখতে বলল, কিসের খারাপ খবর? আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার টার্গেট ধরা পড়লেও আমার টার্গেট ধরা পড়েনি। দায়ান বিদেশে পালিয়েছে। তারি ওয়াট বলে চিৎকার করল। বলল, কি বলছো কি তুমি? এইরকম একটা খবর এতক্ষণ পর দিচ্ছ আমাকে তুমি? কিভাবে পালালো? আরাজ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, সম্ভবত ও আগেই সন্দেহ করেছিল। কিংবা খবরটা ছড়ানোর সাথে সাথে পালিয়েছে। যেখানে সরকার ওর সঙ্গে আছে সেখানে ওর জন্য ব্যাপারটা বেশি মুশকিলের হবে না। তবে চিন্তা করো না, ফিরে ওকে আসতেই হবে। শয়তান তো, নিজের শয়তানি তো আর থামাতে পারবে না। আজ হোক কাল হোক, আসতে ওকে হবেই। তুমি এইসব নিয়ে ভেবো না। তবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে ও আমাদের জীবনে আমাদের ফিরে আসবে না। আমি আসতে দিব না। তারপর তারিকে পিছনে থেকে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমাদের খুব সুখের একটা সংসার হবে। আর মায়ের ইচ্ছা মতন আমাদের একটা বাবুও আসবে দ্রুত। তাই না? তারি উত্তর দিল না। আরাজকে ছাড়িয়ে নিয়ে নিজের কাজ করতে লাগল। আরাজ হতাশ হল। তারির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি বলেছিলে দায়ান ধরা পড়লে তুমি আমাকে গ্রহণ করবে। তাহলে আজকে কি তুমি আমাকে আপন করে নিচ্ছ? তারি বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের মনকে বুঝাতে পারছি না কিছুতেই। ভালো লাগছে না আমার। আরাজ আর কিছুই বলল না। ও তো রেগে গেছে এটা নিশ্চিত। অতঃপর সে বেরিয়ে গেল ঘর থেকে কোনোরকম কথা না বলে। ইলার বিয়ে আজকে। এই পুরো সপ্তাহে আরাজ পুরো ইগনোর করে গেছে তারিকে। তারি কথা বলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তারিও আর বেশি ঘাটায়নি। ভেবেছিল নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল।
অবশ্য তারই ভেবেছে বিয়ের ঝামেলা মিটে গেলে কথা বলবে। আরাজ স্যার এর সাথে কিছু হয়েছে। তারই মুচকি হেসে ইলাকে ঘোমটা পরিয়ে দিতে দিতে বলল, না কি হবে, এমনিতেই কিছু হয়নি তো। আর তুই এইসব আশেপাশের জিনিস খেয়াল না করে নিজের বিয়েতে মন দে বুঝলি। তোদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কত ইম্পর্ট্যান্ট একটা দিন। আর তুই কি না কি সব ভাবছিস। ইলা দাঁড়িয়ে গেল। শাড়িটা ঠিক করে হাতে ধরে উঁচু করে তারির সামনে গিয়ে দাঁড়াল। মুচকি হেসে বলল, ভালোবাসা বুঝিস। আরাজ স্যার এর ভালোবাসার রোগে ধরেছে। উনি তোর ভালোবাসা চায়। তুই জানিস তোর ভালোবাসা পাওয়ার জন্য উনি কি কি করেছেন। শুরু থেকে সবখানে তোকে নিজের সাথে নিয়েছে যাতে উনি তোকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। দায়ানের কাছে তোকে পাঠানোর পর উনি নিজেও অনেক অশান্তিতে ছিলেন। সারাক্ষণ ভয় থাকতেন তুই যদি দায়ানের প্রেমে পড়িস তাই। সেই জন্য তোকে আনতে যেত প্রায়। তুই নিষেধ করার পর আর যায়নি। যাই হোক, উনার চাল চলন শুরু থেকে মন দিয়ে ভেবে দেখিস, উত্তর পেয়ে যাবি। আর হে, সাহার ভাই ভীষণ ভালো আছে নিজের জীবনে। উনাকে ভুলে যা। তারই মুচকি হেসে বলল, তোর কি মনে হয় আমি ওই একজনের জন্য পড়ে আছি? আমি সাহার ভাইকে ভালোবাসতাম ঠিক, কিন্তু যেই দিন ওর বুকে অন্য নারীর ঠাঁই হয়েছে তখন থেকে ও আমার জীবন থেকে বাদ। ওর প্রতি ভালোবাসা হয়তো ছিল, কিন্তু যখন ওই নিষ্পাপ শিশুটাকে দেখলাম পরে মনে হলো নিজের মনে এইরকম অবাধ্য অনুভূতি রাখাটা ভুল, সম্পূর্ণ ভুল। তাই ওকে নিয়ে ভাবাও বাদ দিয়েছি। আর সেই দিন যখন আমি বললাম সময় লাগবে আরাজ ভেবেছে আমি হয়তো ভুলতে পারিনি এখন ওকে। কি করব এই ছেলেকে নিয়ে আমি বুঝাতেই পারছি না, কথাই বলতে চাইছে না। আর তোর কি মনে হয় আমি বাচ্চা? উনার ব্যবহার আমাকে ভাবায়নি। ভেবেছি বহুবার, কিন্তু প্রকাশ করিনি। নিজের মনকে বুঝিয়েছি এইটা ভুল। আমি তো সুন্দর না। সুন্দর হলে না হয় ভালোবাসার কারণ থাকত, কিন্তু নিজের মনকে বুঝাতে ব্যর্থ হলাম বিয়ের পর। উনার কেয়ার দেখলাম, পাশে থাকা দেখলাম, আর দেখলাম উনার অনুভূতির বেড়াজাল। প্রণয়ের দ্বার প্রান্তে আরও একবার প্রবেশ করে বাধা পড়ে গিয়েছি রে আমি। বিশেষ করে যখন উনি নিজের মুখে স্বীকার করলেন তখন। ইলা তো পুরো অবাক। এই মেয়ের মনে এত কিছু চলছে আর ও বেস্ট ফ্রেন্ড হয়ে জানতে পারল না। কি আফসোস, কি আফসোস। ইলা তো তারিকে জড়িয়ে ধরল। আরে ভাই, অবশেষে তুই মুভ অন করলি। এত ভারী শাড়ি না পরলে আমি তো ডিস্ক ড্যান্স দিতাম। বিয়ের দিন এত বড় একটা খুশির খবর। শোন না, নিজেকে আর লুকিয়ে রাখিস না। আজকে আমাদের বাসরের সাথে সাথে নিজেদের অপূর্ণ বাসরটা সেরে ফেল। তারি ইলাকে চোখ টিপ দিয়ে বলল, বিয়ে না হতেই বাসর? কি ব্যাপার? ইলা লজ্জা পেল, চোখ নামিয়ে নিল, গালগুলো লাল টুকটুক হয়ে গেল। মেয়েটা ভীষণ লজ্জা পেয়েছে, নিজের কথায় এটুকু বুঝেছে তারি। অমনি নিচে থেকে সবার আওয়াজ এলো, সবাই বলছে বর এসেছে। তারি আর কথা বাড়াল না, দ্রুত ইলাকে একবার ঠিকঠাক মতন গুছিয়ে নিয়ে নিচে নেমে গেল। ইলার মা, বাবা, বোন ও নিচে ছিল। ওরা সবাই ইলাকে একটু আদর করে নিল। আহাদির পাশে বসানো হলো। আহাদি তো আহাদি, চুপ করে মাথা নিচু করে বসে আছে। মনে হয় ইলার থেকে ওরই লজ্জা বেশি হচ্ছে। আরাজ বলল, তাড়াতাড়ি বিয়ে পড়ান কাজী সাহেব। বরের যে লজ্জার পরিমাণ দেখছি, কিছুক্ষণ পর তো লজ্জায় নুইয়ে পড়ে ঘোমটা দিতে চাইবে। আহাদি বেচারা এমনিতেই ভীষণ লজ্জায় আছে, তার উপর আরাজ সেটা সবার সামনে প্রকাশ করে দিল। সবাই আরাজে কথায় হেসে বিয়ে পোড়ানোর কাজ শুরু করে দিল।
ইলা আর আহাদির বিয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। সব ক্ষেত্রে দেখা যায় মেয়েরা কবুল পড়ে বলে, ছেলেরা আগে বলে। কিন্তু ইলা দ্রুত কবুল বলেছে আর আহাদিকে 2বার ডাক দেওয়ার পরও বলেছে। এই নিয়েও হাসাহাসি কম হয়নি। বিদায়ের পালা এলো। তানিশা আগেই বেরিয়ে গিয়েছিল। কারণ বাসর সাজানোর দায়িত্ব তাদের। যেহেতু আহাদির বোন নেই, তাই ওরাই বোন হয়ে সব কাজ করেছে। বিদায়ের সময় ইলা তো গাড়িতে উঠতেই চাইছিল না। কি যে কান্না! ইলার বোন ওকে কোনোরকমে সামনে গাড়িতে উঠালো, নিজেও বসল। কারণ ও যাবে আজকে বুড়ি হয়ে। কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল আহাদির বাসায়। ইলা আর তানিশা দরজায় ওদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। মিষ্টি আর পানি খাওয়ালো, ফুল ছিটালো, ওদেরকে ঘরে নিয়ে আসলো। ইলাকে ঘরে বসিয়ে তারি গেল আহাদিকে আনতে। আহাদি আরাজের সাথে কথা বলছিল। তারি এসে বলল, আহাদি, তোর বউ অপেক্ষা করছে তোর জন্য ঘরে। এইখানে আড্ডা না মেরে দ্রুত যা, আমাদের ও তো আবার বাসায় যেতে হবে। তারপর সকালেই কালকে আসতে হবে। আহাদি বলল, কিন্তু কেন? তোরা বাসায় যাবি কেন? আমি তো ভেবেছি আজকে থাকবি। আন্টি আঙ্কেল তো থাকছে। তানিশার থাকবে বলল। তাহলে? তারি বলল, কাজ আছে, যেতে হবে। তুই ঘরে যা তো। তানিশা সেই সময় আসলো আহাদিকে নিতে। তারি আরাজের কাছে যেতেই ও উঠে যাবে তার আগে তারি বলল, বাসায় যাচ্ছি আমি। আজকে রাতে বাসায়ই থাকব। কেউ যদি ইচ্ছা করে আসতে পারে, আমি জোর করব না। না মানে কোনো শত্রু যদি আমাকে আক্রমণ করে বাসায় একা পেয়ে তাই বলছিলাম আর কি। আচ্ছা আমি আসি, বলে তারি আড়ালে হেসে গাড়িতে গিয়ে উঠে বসল। ড্রাইভারকে গাড়ি চালাতে বলতেই পাশে আরাজও এসে বসল। তারি হাসল। সে জানত এমন কিছু হবে। ভালোবাসা। ভালোবাসা জিনিসটা এক অদ্ভুত টানে সবাইকে একত্র করে কাছে নিয়ে আসে। তানিশা, ইলার বোন, বাইরে বেশ মজা করছিল আহাদিকে নিয়ে। তার উপর টাকা না দিলে আসতে দিবে না। অবশেষে পকেট থেকে 2000 টাকা দিয়ে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বউয়ের কাছে এসেছে আহাদি। এসেই দেখল ইলা শাড়ি বদলে বিরক্তির মুখ নিয়ে বসে আছে। আহাদিকে দেখেই বলল, এত দেরি কেন তোর? সারাদিন কি একটুও ক্লান্ত হোসনি? ঘুমাবো তো আমি ভাই। আহাদি হা করে তাকিয়ে আছে। এই মেয়ে তো কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। যা, ফ্রেশ হয়ে অজু করে আয়, নামাজ পড়ে ঘুমাবো। আহাদি কিছু বলল না। ফ্রেশ হয়ে দুইজন নামাজ পড়ে নিল। জায়নামাজ উঠিয়ে ইলা বিছানায় যাবে তার আগেই আহাদি ওকে পিছন থেকে টেনে নিজের দিকে ঘুরিয়ে বলল, এত বছর অপেক্ষা করে পূর্ণতা পেয়েছি আজকের রাতে তোকে ছেড়ে দেওয়ার জন্য। ইলা মুচকি হেসে বলল, ছাড়তে বলছে কে? আমি তো শুধু দেখছিলাম তোর মধ্যে আমাকে পাওয়ার আগ্রহ কতটা। আহাদি মুচকি হেসে কোলে তুলে নিল ইলাকে। বলল, বেশ চল, দেখিয়ে দেই তোকে পাবার আগ্রহ আমার কতটা। ইলা লজ্জায় আহাদির বুকে মুখ গুজল। এই ছেলে নাকি একটু আগে কবুল বলতে ভয় পাচ্ছিল। আরাজ ডেপ ডেপ করে নিজের ঘরের দিকে তাকিয়ে আছে। চারদিকে ফুল দিয়ে সাজানো। কি সুন্দর লাগছে ঘরটা। তারি মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে। আরাজ বলল, এইসব কি? তারি এসে আরাজের গলা 2 হাত দিয়ে জড়িয়ে বলল, আজকে আমাদের ও বাসর, বুঝলেন না বর মশাই? আরাজ অবাক হল। তারি বলল, কুহু ভাবি সাজিয়েছে এসে। আমি বললাম তোমার রাগ ভাঙাবো। আর ভাবি বলল আমি সব করছি, তুমি শুধু আজ রাতে ওকে বাড়ি নিয়ে এসো। আরাজ বলল, কিন্তু তুমি তো সাহারকে আর কুহু ভাবিকে তো। তারি বলল,
তোমার কি আমাকে এমন মানুষ মনে হয় যে এত সুন্দর একটা ছেলে রেখে আমি এক বাচ্চার বাপ সাহার ভাইয়ার প্রণয়ের দ্বারে বসে কলিং বেল বাজাবো? এই চিনলে আমাকে তুমি? কষ্ট পেলাম। আরাজ মুচকি হাসল। তার বউয়ের কথা বুঝতে পারল। তবুও অভিমান করার নাটক করে বলল, আমি কিভাবে বুঝব তুমি এইসব আমার জন্য করেছ? তারই কোমরে হাত দিয়ে বলল, নিজের লাজ লজ্জা ভুলে এত কিছু করলাম। নিজের অপূর্ণ বাসরের আয়োজন নিজে করলাম। তবুও প্রমাণ চাই। তো কি প্রমাণ চাই শুনি? আরাজ তারির দিকে ঝুঁকে বলল, ভালোবাসি বলতে হবে। তারি লাজুক হাসল। জড়িয়ে ধরল আরাজকে। মুচকি হেসে বলল, ওগো স্বামী, তোমার প্রণয়ের দ্বারে লক হয়ে গিয়েছি। ছেড়ে যাবার উপায় নেই। ভালোবেসে ফেলেছি। গ্রহণ করুন আমার ভালোবাসা। আরাজ তারিকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে চলো, এই প্রণয়ের দ্বারে একসাথে লক হওয়া যাক। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। আসলেই সময় অনেক দ্রুত চলে। এই যে কিছুদিন আগেই এত কিছু করে আরাজ আর তারি অবশেষে এক হল। আহাদি আর ইলারও বিয়ে হয়ে গেল। এখন নাকি তাদের কোল জুড়ে শিশুরা টলমল করছে। হ্যাঁ, ওরা মা বাবা হয়েছে। তারি আর আমাদের আরাজের ঘরে এসেছে ফুটফুটে একটা মেয়ে। নাম মিশরান। আদর করে সবাই ওকে মিশি বলে ডাকে। মায়ের মতন হয়েছে। একদম গোলগাল মুখ। চেহারার রং পেয়েছে বাবার মতন। ফর্সা। সবাই ওকে দেখলে আগে ওর গালগুলোই টেনে ধরতে চায়। এই কারণে আমাদের মিশরান রানীর রাগের শেষ নেই। বয়স 4। মুখে যেন কথার ফুলঝুরি। বাসায় ও না থাকলে মনে হয় যেন কেউই নেই ঘরে। আহাদি আর ইলার ও একটা ছেলে হয়েছে। নাম ইহান। বয়স 2 বছর। আধো আধো বুলি দিয়ে বাড়ি মাতিয়ে রাখে সবাইকে। দায়ানের আজও কোনো খবর নেই। তানিশা অবশ্য বেশি একটা পাত্তা দেয় না। 2 দিনের সংসার ছিল। একা একা ভালোই আছে সে। সবার কাছে নিজেকে বিবাহিত বলেই পরিচয় দেয়। সে জানে তার সংসারে ভালোবাসার বিন্দুও নেই। কিন্তু তবুও এত পবিত্র একটা বন্ধনকে অস্বীকার করবে কি করে? তারির বড় আব্বু আর বেঁচে নেই। তানিয়ার লোভ এখনো কমেনি। বড়লোক ছেলে দেখলেই ঢলে পড়ে। মেঝো চাচা তো জেলে। ওর দাদিও মারা গেছে। ওই বাড়ির কারো সাথে কোনো সম্পর্ক নেই তার আর তানিশার। আমাদের মিশির আবার সব দুষ্টামি তার মামনির কাছে। কোনো একটা দোষ করলেই ছুটে চলে আসে মামনি কাছে লুকাতে। অবশ্য দাদা দাদি থাকলে সে বুক ফুলিয়ে বেড়ায়। কিন্তু আপাতত দাদা দাদির নেই বলে তানিশার আঁচল হয়েছে তার একমাত্র সঙ্গী। মিশি। এই মিশি। ভালোই ভালোই বলছি বেরিয়ে আয়। মিশি। পুরো বাড়ি খুঁজে না পেয়ে তারই নিশ্চিত হলো তার বিচ্ছু মেয়ে কোথায় আছে। তানিশার ঘরে গিয়ে দেখল তানিশা বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর ভান করছে। মাঝে মাঝে এক চোখ মেলে দেখছে। আর সেই দেখাটাই নজরে পড়ে গেল তারির। মুচকি হেসে বলল, ম্যাডাম ঘুমানো বন্ধ করুন। দস্যি মেয়েকে কই রেখেছেন এইবার বার করুন। নইলে তো আবার আমাকে কষ্ট করে খুঁজতে হবে। তানিশা চোখ টিপটিপ করে তাকিয়ে উঠে বসল। জোরে একটা হামি দিয়ে নিজের ঘুমন্ত অবস্থার জানান দিয়ে তারির দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, আপু তুই এইখানে? হ্যাঁ। তারি আর তানিশা এখন একে অপরকে তুই করে বলে। আসলে দায়ানের চলে যাওয়ার এই একটা উপকার হয়েছে। তারি আর তানিশার বোনের সম্পর্কটা গভীর হয়েছে। মিশিকে বের কর। ওর বিচার আছে। তানিশার পাশে কম্বল থেকে মাথা বের করে একবার তাকালো মিশি। পুনরায় ঢুকে গেল কম্বল। মিশি, জানি না তো কোথায়। আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম। তারি কোমরে হাত দিয়ে রাগান্বিত স্বরে বলল, দেখে তানিশা, বের কর ওই মেয়েকে।
আমি যদি খুঁজে পাই আমি কিন্তু ওকে আরো বড় শাস্তি দিব। শাস্তির পরিমাণ বেড়ে গিয়েছে শুনে নিজেকে আর আড়াল করল না মিশি। কম্বল থেকে বের হয়ে দ্রুত গতিতে নিজের মাকে পাশ কাটিয়ে দিল একটা দৌড়। চোখের পলকে এই মেয়ের এইরকম উধাও হওয়াতে তাজ্জব বনে গেল তানিশা আর তারি। তানিশার দিকে কড়া চোখে তাকিয়ে দৌড়ালো মিশি পিছনে। মিশির ভাগ্য ভালো থাকায় একদম গিয়ে বাবার সামনে বলল। আরাজ কোলে তুলে নিল মেয়েকে। তারিকে আসতে দেখেই গলা জড়িয়ে ধরল মিশি তার বাবার। তারি এসে বলল, নামা ওকে, আজকে ওর একদিন কি আমার একদিন। আরাজ বলল, কি করেছে আমার মেয়ে? তারি বলল, কি করেছে? ফ্রিজের আইসক্রিম এর বক্স অর্ধেকের বেশি খালি করে রেখে দিয়েছে। এরপর অসুস্থ হলে কে দেখবে ওকে? আরাজ কিছু বলার আগেই মিশি মাথা উঠিয়ে বলল, তুমি দেখবে মা, তাই না বাবা? আরাজ মুচকি হাসল। হ্যাঁ, আমিও দেখব। পাশে থেকে তানিশা বলল, দরকার পড়লে আমিও দেখব, আমারও সমস্যা নেই। তারি আরও একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করল তারি আর আরাজের দিকে। যেতে যেতে বলল, তোলো আরও মাথায়। এরপর অসুস্থ হলে মা মা করলে আমি কিন্তু আসব না বলে দিচ্ছি। আরাজ মুচকি হেসে মিশিকে তানিশার কাছে দিয়ে নিজের বউয়ের মাথা ঠান্ডা করার উদ্দেশ্যে ওর পিছু পিছু রওয়ানা দিল। ঘরে এসে দেখল তারি বিছানা গুছাচ্ছে। আরাজ মুচকি হেসে কাছে এগিয়ে বলল, কি করছো বউ? তারি হাতে থাকা বিছানার ঝাড়ুটা ফেলে দিয়ে বলল, তুমি কেন বুঝতে পারছো না আরাজ? ওকে এখন থেকে এত প্রশ্রয় দিলে ভবিষ্যতে ও মাথায় চড়ে বসবে। তোমাদের জন্য আমি ওকে শাসনও করতে পারি না। বাসায় আইসক্রিম আনলেই ও লুকিয়ে খেয়ে নেয়। কি করব আমি ওকে নিয়ে বলো তো? আরাজ তারিকে জড়িয়ে ধরে বলল, রাগ করে না বউ, এইটুকু বাচ্চা, থাকুক না। যখন সময় হবে আমি নিজে ওকে শাসন করব। আর তুমি ওর জন্য নিজের চাকরি ছেড়েছ, ও কি করে খারাপ হবে বলো? তারিও নিজের হাত দিয়ে আরাজকে জড়িয়ে ধরে বলল, আমি চাকরি ছেড়েছি আমার এই পুরো পরিবারের জন্য। আমার কোনো আফসোস নেই, কারণ আমার লক্ষ্য পূরণ হয়ে গেছে। শুধু ভয় একটাই, দায়ানের ফিরে আসার। এখন তো আবার ওর কেসটাও চাপা পড়ে গেছে। আরাজ তারির মুখ উপরে তুলে বলল, অযথা ভয় পাচ্ছ। দায়ান এই জীবনে আর দেশমুখ হবে না। মিলিয়ে নিও। এইসব নিয়ে ভয় পেও না। আর মিশিকেও বকা দিও না কোনো। এখন একটু খাবার রেডি করো প্লিজ, খুব খিদে পেয়েছে। তারি মুচকি হেসে বলল, বেশ চলো। এদিকে ইহানকে কোলে বসিয়ে টিভি দেখছে ওর দাদু। ইহান ছেলেটা হয়েছে একদম বাবার মতন, শান্ত শিষ্ট। মায়ের ছটফট করার গুণ সে পায়নি। চেহারা তো যেন বিদেশি বাচ্চা, ফর্সা ধপধপ। চুপচাপ নিজের মায়ের কথা শুনে, বাবার কথা শুনে। দাদুর কাছে তো সবসময় লেপ্টে থাকে। ইলার বোনেরও বিয়ে হয়ে গেছে, পড়াশোনা করছে সে। ইলার মা বাবার দায়িত্ব ও নিজেই নিয়েছে। প্রায় সময় যায় দেখা করতে, বিশেষ করে ইলার শ্বশুর। সুযোগ পেলেই বিয়ানের কাছে দৌড়ায় গল্প করার জন্য। সাথে ইহানকে নিতে ভুলে না। আমার আব্বু কি টিভি দেখছে? ইহান বাবার কথায় টিপ টিপ চোখে তাকালো। আধো আধো বুলিয়া ওরে বলল, টিভি টিভি। আহাদি মুচকি হাসল। ছেলের কপালে চুমু দিল। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে উপরে নিজের ঘরে চলে গেল। ইলা ঘর গুছাচ্ছিল সেই সময়। আহাদির দিকে নজর পড়তেই বলল, এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি হয়েছে? আহাদি গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজকেও একজন নিরপরাধকে জেলে ঢুকিয়ে এলাম।
ইলা আহাদির পাশে গিয়ে বসল। অনেক তো হলো, এইবার চাকরিটা ছেড়ে দাও না, বাবার বিজনেসটা ধরো। বাবার তো বয়স হচ্ছে নাকি? আহাদি উঠে বসে বলল, বাবার কাজের দায়িত্ব না হয় নিলাম, নিজের জন্য তাই বলে কিছু করব না। এমন তো না বাবাকে আমি সাহায্য করি না। ইলা বলল, সেটা বলিনি, কিন্তু এইভাবে অন্যায়কে সাপোর্ট করে তো তুমি নিজেও সুখী নেই। তারি আর আরাজ স্যার এইসব থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, আমিও সরিয়ে নিয়েছি। তোমাকে এত বললাম, তুমি তো কথাই শুনছো না। আহাদি বলল, অন্য কোথাও জব অফার পেলে যাব, কিন্তু এত জায়গায় অ্যাপ্লাই করলাম, কেউ ডাকছে না, সব সিট ফিল আপ। ইলা তাচ্ছিল্য হেসে বলল, হবেই তো, ওদের আত্মীয়দের অবৈধভাবে কাজ করাতে হবে না, তুমি গিয়ে ওদের তোষামোদি করো, ঠিক তোমাকে চাকরি দিয়ে দিবে। যাই হোক, অনেকবার তো বললাম, প্রতিবারের মতন এইবার ও কাজে লাগবে না জানি, তাই আমি খাবার রেডি করছি, খেতে আসো, রাতে তাড়াতাড়ি এসো, আগামীকাল তো মিশির জন্মদিন, ওইখানে যেতে হবে। মিশি তো বলে দিয়েছে, ভাই না হলে ও কিছুতেই কেক কাটবে না। আহাদি হাসল, হুম, মেয়েটা অনেক মিষ্টি হয়েছে। আচ্ছা ইলা, আমরাও এমন একটা মেয়েকে আনতে পারি না? সাহার ভাইয়েরও তো একটা মেয়ে হয়েছে, 3 বছরের মেয়েটা কি সুন্দর কথা বলে, আমরাও তো নিতে পারি আরেকটা বাচ্চা। ইলা বলল, সবটা সময় সাপেক্ষ, আগে তুমি অন্য সৎপথে টাকা উপার্জনের চাকরির সন্ধানে পাও, তখন না হয় দেখা যাবে। ইলা উঠে নিচে চলে গেল। আহাদি আরও একবার শোটান হয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করে গাইতে লাগল। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে। বিরাট কঠিন শাস্তি পাবে। তারপর একটু থেমে বলল, এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো? ভালো মানুষ অন্ধকারে, অমানুষই আলোর দ্বারে। বাবাকে পুরো বাড়ি নিজের ছোট ছোট পায়ে খুঁজে বেড়াচ্ছে মিশি, কিন্তু নিজের ঘরে খুঁজতে ভুলে গেছে, তাই এখন হাতে চকলেট নিয়ে যাচ্ছে ওদের ঘরে। গিয়েই দেখল বাবা বিছানায় বসে বসে ফোন চালাচ্ছে। মিশি হাতের চকলেটটা বিছানায় রেখে বিছানার উপর ভর দিয়ে উঠে চকলেটটা নিয়ে বাবার মাথার কাছে গিয়ে ডাকল। আরাজ মেয়েকে দেখেই মুচকি হেসে কোলে তুলে নিল, গালে টুপ করে চুমু দিয়ে বলল, আম্মাজান কি করছো তুমি হাতে চকলেট নিয়ে? মিশি বাবার কোলে গিয়ে বসে চকলেটটা খুলে বাবার মুখের সামনে ধরে বলল, খাও। আরাজ মুচকি হেসে চকলেটটা সরিয়ে দিয়ে বলল, মিশি রানী তো তার চকলেট আর আইসক্রিমের ভাগ কাউকে দেয় না, আজকে হঠাৎ এত দরদ দেখানোর কারণ? মিশি বলল, আজকে তো আমার জন্মদিন, আবার তুমি কালকে মায়ের থেকে আমাকে বাঁচিয়েছ এই জন্য। কালকে মা অনেক রেগেছিল, খুব বকা খেতাম। মেয়ের গলা শুনে ঘরে আসলো তারি, হাতের চকলেটটা দ্রুত লুকিয়ে ফেলল মিশি, কিন্তু ওর মা যে আগেই দেখে ফেলেছে। কোমরে হাত দিয়ে তারি মিথ্যা রাগ দেখিয়ে বলল, চকলেট নিয়ে ঘুরছিস কেন তুই? কই পেলি এই চকলেট? আরাজ তুমি দিয়েছ, তোমাকে না নিষেধ করেছিলাম। মিশি আবার বাবা ভক্ত খুব, বাবা তাকে যেহেতু গতকাল বাঁচিয়েছে, সেই হিসেবে হলেও আজকে তার নিজের বাবাকে বাঁচানো উচিত বলে সে মনে করে। সেই কারণে বাবার কোল থেকে নেমে হাতে চকলেট নিয়ে মায়ের শাড়ি টেনে বলল, ও মা, বাবাকে বোকা না, আমি এনেছি চকলেটটা, দাদু দিয়েছে আমাকে। তারই হাফ ছাড়ল, এত সব মানুষ থাকতে সে যে নিজের মেয়েকে এইসব খাওয়া থেকে কিছুতেই আটকাতে পারবে না এইটা বুঝতে পেরে গেছে সে। মিশিকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল,
আজকে না তোমার জন্মদিন। নিচে ভাই এসেছে। আবার দীপ ভাইয়া আর রিমিও এসেছে। যাও খেলা করো। মিশি মুচকি হাসল। তারি ওকে নামিয়ে দিতেই ও দৌড়ে চলে গেল ঘর থেকে। তারি আরাজকে দেখে বলল, তোমার সাথে আমার কথা আছে আরাজ। আরাজ উঠে দাঁড়াল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, বলো প্রিয়তমা। তোমার কথা শোনার জন্য আমি সব সময় ফ্রি। তারি হাসল না, মুখটা গম্ভীরই রাখল। বলল, আহাদিকে বলেছ তুমি আমেরিকায় থাকার ব্যাপারে খোঁজ নিতে। বাড়ি দেখতে বলেছ সেইখানে। দ্রুত শিফট হতে চাও আমাদের নিয়ে। আরাজ তারির সিরিয়াস ভাবে বলা কথাটা সিরিয়াসলি নিল না। বলল, হে বলেছি। তারি বলল, কিন্তু কেন আরাজ? আমরা তো এইখানে ঠিক আছি। আরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক নেই তারি। দেশের অবস্থা ভালো না। এই দেশে মেধাবীদের কোনো মূল্য নেই। আমি যা করছি আমার মেয়ের ভবিষ্যৎ ভেবে করছি। ওর ভালোর জন্য করছি। এখনই চলে গেলে মিশি ওই পরিবেশের সাথে অনেকটাই নিজেকে মানিয়ে নিবে। তারি আরাজ এর কাছে গিয়ে বলল, এমনটা কেন ভাবছ তুমি? এই দেশকে ছেড়ে থাকতে পারবে নাকি তুমি? আরাজ বলল, এই দেশে যে আর থাকার মতন পরিস্থিতি নেই তারি। ৫৫% কোটা দিয়ে এখন সরকারি চাকরি হবে। অর্থাৎ যাদের কোটা আছে তাদের লাভ। মেডিকেল এর প্রশ্ন ফাঁস হয়। সিট কেনা, অবৈধভাবে জায়গা দখল করা, এই সব তো আছেই। প্রতি মাসে বিজনেসের জন্য এক্সট্রা টাকা দিতে হয় লোকদের। আর নইলে ওরা এসে থ্রেট দিয়ে যায়। আমি যদিও ভয় পাই না, কিন্তু বাবার জন্য কিছু বলতেও পারি না। বাবার একটাই কথা, আমি এত বছর থেকে দিয়ে আসছি, তুইও দিবি। কোনো ঝামেলা আমি চাই না। চোখের সামনে এত এত অন্যায় কি আদৌ সহ্য করা যায়? তারি বলল, কিন্তু। তারিকে বলতে না দিয়ে আরাজ ওর দুই কাঁধে হাত রেখে বলল, কোনো কিন্তু না তারি। আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিনতে নিয়েছি। এই নিয়ে পরে কথা হবে তোমার সাথে। আপাতত নিচে যাই। আরাজ মুচকি হেসে চলে গেল। তারি ওকে কিছু না বললেও ব্যাপারটা যে মেনে নিয়েছে তেমন না। তারি আরাজকে বুঝাবে, আরে বাবা, যেই দেশে ছোট থেকে বড় হয়েছে সেই দেশ ছেড়ে কিভাবে থাকবে সে সারা জীবন? না, এইটা অসম্ভব। আরাজকে অনুষ্ঠান শেষ হলে বুঝিয়ে বলতে হবে। এই তো আমাদের মিশি সোনা চলে এসেছে। মায়ের কথায় সিঁড়ির দিকে তাকালো দীপ। মিশিকে পেলেই ওর পিছনে লাগতে চলে যায় সে। নিজের পরিকল্পনা মতো আজকেই গেল মিশিকে উত্ত্যক্ত করতে। কি রে মুটকি, আজকে নাকি তোর জন্মদিন? মুটকি শব্দটা শুনলেই মাথায় তরতর করে আগুন জ্বলে যায় মিশির। কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলল, ভাইয়া তুমি আমাকে মুটকি বলবে না। আমি বলেছি না তোমাকে এইভাবে বলতে। আমার বাবা বলে বডি শেমিং খুব খারাপ একটা বিষয়। আমি মামাকে বলবো। দীপ ও বেশ অ্যাটিটিউড নিয়ে বলল, বল। আমার কি? আমি কি ভয় পায় নাকি তোর মামাকে? এদিকে পাশ দিয়ে গুটি গুটি পায়ে মিশির কাছে এসে দাঁড়ালো ইহান। মিশি বুবুকে তার ভীষণ পছন্দ, খুব ভালোবাসে সে তার বুবুকে। সুযোগ পেলেই মা বাবাকে বলে মিশি বুবুকে এনে দিতে। মিশিকে নামতে দেখেই ও ছুটে এসেছে ওর কাছে। বুবু, বুবু। মিশি তাকালো তার ভাইয়ের দিকে। ভাইকে দেখে তার ভীষণ ভালো লাগে। কি সুন্দর ন্যাওটা হয়ে থাকে, একদম লেপ্টে থাকে সব সময় মিশির সাথে। তার উপর কোনো দুষ্টুমি নেই। ভাই, তুই এসেছিস? চল আমার সাথে। আমরা থাকবো না এখানে। দীপ ভাইয়া খারাপ। চল, আমরা রিমি বুবুর কাছে যাই।
তাহলে দীপ ভাইয়া কিন্তু তোমাকে আমার জন্মদিনের কেক দিবে না, দেখে নিও। দীপ বলল, আমাকে কেক না দিলে ওই কেক তুইও খেতে পারবি না, আমি নষ্ট করে দিব। সে সময় আরাজ আসলো। বাচ্চাগুলোকে একসাথে কথা বলতে দেখেই এগিয়ে আসলো সে। পাশে থাকা ইহানকে কোলে নিয়ে অতঃপর বলল, কি ব্যাপার দীপবাবু, কেমন আছো? আব্বু আম্মু কোথায়? তোমরা মিশিরকে জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছিলে বুঝি? দীপ মুখ ভেঙচি দিয়ে বলল, ওকে শুভেচ্ছা দিতে আমার বয়েই গেছে। আমি তো এইখানে এসেছি আমার ভাগের কেক খেতে। তারপর দীপ চলে যাবে সেই সময় মিশিও বলল, এই হ্যাংলা। দীপ সেটা শুনে তেড়ে এসে মিশিকে মারতে লাগলো। অমনি মিশি নিজের বাবাকে জড়িয়ে ধরে। দীপকেও মারা থেকে আটকে দিল কুহু। কুহুর সাথে সাথে আসলো সাহার আর তানিশা। তানিশার কোলে রিমি। সাহার দ্বীপের এই কাজ দেখে ধমকে উঠল। দ্রুত গতিতে সেইখানে ছুটে আসলো তারি, আহাদি আর ইলা। ওরা আশেপাশে ছিল বলে সাহারের ধমকানো শুনতে পেয়েছে। তারি এসে দীপকে কোলে নিল। অতঃপর সাহারকে বলল, কি হয়েছে ভাইয়া, দীপকে বকছো কেন তুমি? কুহু পাশে থেকে বলল, ওকে আটকেও না তারি, ছেলেটা দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। অতঃপর দীপ বলল, ও আমাকে হ্যাংলা বলবে কেন? তারি কড়া চোখে তাকালো মিশির দিকে। ইহান পাশে থেকে বলল, মুটকি বলতে? মিশিও বলল, দীপ ভাইয়া আমাকে মুটকি বলেছে, আর বলেছে আমাকে শুভেচ্ছা জানাবে না। তখন তারি বলল, তাই বলে তুমি ভাইয়াকে হ্যাংলা বলবে? আরাজ, তুমি তো এইখানেই আছো, তুমি কি করেছো? হ্যাঁ? আরাজ বলল, আমি আবার কি করলাম? বাচ্চাদের মধ্যে আমি কিভাবে কি করব বলো? তানিশা রিমিকে কুহুর কোলে দিয়ে দ্বীপের কাছে আসলো। ওকে আদর করে অতঃপর বলল, বাবা, এইভাবে বলতে হয় না। ও না তোমার ছোট বোন? ছোট বোনকে কেউ এইভাবে মারে বলো? আর এমন করো না কেমন? দীপ তারের কোল থেকে নেমে বলল, ওকে আমি বোন বলে মানি না। তারপর ছুটে অন্য জায়গায় চলে গেল। কুহু চেয়েও আটকাতে পারল না। সাহার অপরাধীর মতন মুখ করে বলল, সরি তারি, আসলে ছেলেটা এত দুষ্ট যে কি করে হলো না। তারই মুচকি হেসে বলল, এইটুকু ব্যাপারে কেউ সরি বলে ভাইয়া? ধুর, আমি কিচ্ছুটি মনে করিনি। বাচ্চাদের মধ্যে এইরকম একটু একটু হয়ই, বড় হলে ঠিক হয়ে যাবে, দেখে নিও। কুহু রিমিকে সাহারের কাছে নিয়ে গিয়ে ইহানকে কোলে নিয়ে বলল, এইরকম যদি আমার ছেলেটা হতো না, খুব ভালো হতো। এত ভদ্র ওকে কিভাবে বানালে গো ইলা? ইলা হতাশার শ্বাস ফেলে বলল, আমার না ওর এত ভদ্রতা একদমই সহ্য হচ্ছে না। একদম বাবার মতো হয়েছে। আরে বাবা, বাচ্চা কাচ্চা একটু ছটফট না করে বেড়ালে কি হয়? এত বলি ছেলেটা কোনো কথাই শোনে না আমার। আহাদি বলল, ছেলে শান্ত হইলেও আমার দোষ। ছেলে যদি এখন দুষ্টামি করত, দেখতে তোমরাও তখন বলতে ছেলেটা ওর বাপের মতনই হয়েছে। কোথায় যে যাই আমি না। সবাই একসাথে কথাটা শুনে হাসল। অতঃপর তারি বলল, আচ্ছা আচ্ছা, এইবার অনেক হয়েছে, চলো এইবার কেকটা কাটা যাক। মিশিকে নিয়ে সবাই গেল কেক কাটতে। একে একে সবাই ওকে ঘিরে ধরল। হ্যাপি বার্থডে গানে মুখরিত হলো চারিপাশ। কেক কাটার পর প্রথমে খাওয়ালো ওর দাদি আর দাদুকে, তারপর খাওয়ালো মা আর বাবাকে। সেই সময় কেউ একজন দরজার দিক থেকে হ্যাপি বার্থডে গান গাইতে গাইতে আসছে, এমনটাই শুনতে পেল। কেউ একজন হ্যাপি বার্থডে টু ইউ মিশ্রণ বলতে বলতে ঘরে ঢুকছে। তখন সবাই তাকিয়ে আছে দরজার দিকে, কে আসছে সেটা দেখার জন্য। চলবে।